স্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক প্রফেসর ছিলেন। স্যার বর্তমানে লাইন ডাইরেক্টর এনসিডিসি ডিজি হেলথ। আমি অধ্যাপক ডাক্তার রুবেদ আমিন স্যারকে সুনির্বন্ধ অনুরোধ করছি স্যারের মূল্যবান বক্তব্য প্রেজেন্টেশনের উপর মূল্যবান বক্তব্য প্রেজেন্ট করার জন্য। এরপরে আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। আমি অধ্যাপক ডাক্তার স্যারকে সুনির্বন্ধ অনুরোধ করছি, প্লিজ স্যার। Thank you, Dr. Kamal, for introducing me. First of all, Ashikur Rahman, it was absolutely brilliant presentation. আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। It's always great to listen rather than to talk. এটা আমি সবসময় বলি। এবং বিশেষ করে যখন প্রফেসর খান আবুল কালাম আজাদ, সৈয়দ আতিকুল হক স্যার এবং খন্দকার আকরামের মতো বিশেষজ্ঞ থাকেন, তখন তো আসলে কথা বলাটা ঠিক না। স্টিল দেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো কয়েকজন বিশেষজ্ঞকে এনেছেন এবং প্রফেসর রাশিদা বেগম ম্যাডামকে আমি অলওয়েজই যখনই দেখি তখনই এনকারেজ ফিল করি। তার মধ্যেও যেহেতু কিছু বলতে বলা হয়েছে, আশিকের প্রেজেন্টেশন নিয়ে কিছু বলার নেই। আই হ্যাভ লার্ন আ লট, মানে প্রত্যেকটা সেশন থেকেই যখন কিছু একটা লার্নিং হয় তখনই আমার কাছে ভালো লাগে আর কি, যে কিছু একটা শিখতে পারলাম। তা আমি আসলে এখানে অসংখ্য যারা আছেন তারা তো আমাদের স্টুডেন্টস অথবা ডাক্তার যারা ইয়াঙ্গার, তাদের জন্য কয়েকটা কথা বলবো আর কি, পাশাপাশি আর কি আশিকের বক্তব্যের পাশাপাশি বলবো আর কি। আমি বলবো দেখেন, আমাদের কিন্তু অনেকগুলো ভ্যাকসিন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে খুব দ্রুতগতি সময়ের মধ্যে আর কি। কোভিড-19 ভ্যাকসিন একটা হচ্ছে হিস্ট্রি এই জন্য যে পৃথিবীর বুকে এত দ্রুতগতি যে একটা ভ্যাকসিন তৈরি হয়ে ডিপ্লয়মেন্ট হয়ে সাকসেসের স্টোরি দিতে পারে, এটাকে বলে রিভলিউশনারি মেথড। এটা কিন্তু সারা পৃথিবী 100 বছরকে কয়েকশো বছরে দেখতে পারে। তো এটা একটা বিশাল সফলতা, কোনো সন্দেহ নেই। সেকেন্ড থিং হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে দেখবেন অনেক ধরনের প্ল্যাটফর্মের ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। সেটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন থেকে শুরু করে ভাইরাস লাইক পার্টিকেল সবই আছে। আমাদের বাংলাদেশেও কিন্তু কম দেখে নাই। আমরা একটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন দিচ্ছি সাইন্স ফার্মে, আপনারা সবাই জানেন। এটা সুবিধা কি? এই ভাইরাসের সুবিধা হচ্ছে এটা অনেক দ্রুত আসলে স্ট্রং একটা ইমিউন রেসপন্স দিতে পারে। এই জন্য যারা আসলে মনে মনে চাইনিজের দিকে ভ্রুজ কান, আমি বলবো যে যতগুলো ভাইরাস ভ্যাকসিন তৈরি হয়েছে আর কি, আপনারা খেয়াল করবেন এটা অনেক ওল্ড ভার্সনের ভ্যাকসিন হইলেও এটা কিন্তু খুব স্ট্রং একটা ইমিউন রেসপন্স দেয়। কিন্তু একটা প্রবলেম হচ্ছে এটার জন্য প্রচুর পরিমাণ ভাইরাস ম্যানুফ্যাকচারেশন লাগে। এটা হচ্ছে একটা কনস। এটা সুতরাং কোনো ভ্যাকসিন যে খারাপ না, এটার জন্য সবচেয়ে বড় প্রমাণ। সেকেন্ড থিং, আমরা কোনো লাইভ এটিনুয়েটেড ভ্যাকসিন কিন্তু এখানে দেখি নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে ভ্যাকসিন গুলো এগুলো সেফটি কিছু এমন ভাবে করা হয়েছে যাতে এটা কোনো ডিজিজ করতে না পারে। তাহলে আমাদের একটা বিষয় যে ভ্যাকসিন দিলে ডিজিজ হয়ে যাবে কিনা সঙ্গে সঙ্গে বাদ। তার কারণ আপনি ভাইরাস যখন ইনঅ্যাক্টিভেটেড করছেন, এটা কোনো সুযোগ নেই সেটা ডিজিজ করার। লাইভ এটিনুয়েটেড কোনো ভ্যাকসিন কিন্তু কোভিড ভ্যাকসিনের নেই। তারপরে আমরা কোন নিউ জেনারেশন ভ্যাকসিন দেখতে পেলাম, ভাইরাল ভেক্টর ভ্যাকসিন অথবা নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন। এখন এটার মধ্যে সুবিধা কি দেখেন, ডিএনএ ভ্যাকসিন যে আমাদেরকে আকরাম সাহেব অনেক ভালো জানবেন, এটা ডেভেলপমেন্ট খুব দ্রুত তৈরি করা যায়, ভেরি র্যাপিড। কিন্তু একটা সমস্যা হচ্ছে ওই ভাইরাস যে ভ্যাকসিন তৈরি করলো ওটা যদি আগে আবার এক্সপোজার আপনার কমিউনিটিতে থাকে তাহলে সেটা কমে যাবে। সেই জন্য আপনারা দেখতে হয় যে অ্যাডেনো ভাইরাসটা আসলে আমাদের বাংলাদেশেও আছে কিনা, তাই না? কারণ ডিফারেন্ট অ্যাডেনো ভাইরাস দিতে পারলে সুবিধা। এই জন্য দেখবেন যে আমাদের এখানে স্পুটনিকও কিন্তু 80 করছিল, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা পেয়েছি। সামনে হয়তো আপনি দেখবেন জনসন এন্ড জনসন পাবো। এই জন্য আমাদের হয়তো 21 কোটি নাও লাগতে পারে, যেটা আতিক স্যার চিন্তা করছেন, কারণ জনসন জনসন তো সিঙ্গেল ডোজ এবং সেখানে 80-26 ওই ভাইরাসের এক্সপোজার কিন্তু আমাদের নেই। সুতরাং দেখেন অনেকভাবে কিন্তু প্ল্যানিং করা হয় যখন চিন্তা করা হয় যে নিউ একটা ভ্যাকসিন আমাদের দেশের মানুষের জন্য উপকার হবে কিনা। আরেকটা ভ্যাকসিন প্ল্যাটফর্ম হচ্ছে আরএনএ। এটাও আমরা দেখলাম ফাইজার এবং মডার্না সিরিয়াস অ্যামাউন্ট অফ সেলুলার ইমিউনিটি দিতে পারে, স্ট্রঙ্গার, ভেরি র্যাপিড ডেভেলপমেন্ট। কিন্তু আরেকটা প্রবলেম আছে, আনস্টেবল, চট ভেঙে দিতে পারে। তাহলে এটাকে ঠিক মতো জোড়া লাগাতে হবে, তাই না? এটাও কিন্তু খুব হাই সফিস্টিকেটেড মেকানিজমের মাধ্যমে তৈরি আছে। লাস্ট অফ অল ভাইরাস লাইক পার্টিকেল ভ্যাকসিন যেগুলো, এগুলো কিন্তু খুব ভালো ভ্যাকসিন। এই জন্য আমি বলবো যে যাই সাইন্টিফিক রেভলিউশন হয়েছে কেন, সবটার প্রতি আমাদেরকে বিশ্বস্ততা থাকতে হবে। ভ্যাকসিন মিনস দ্যাট ইউ ডু নট হ্যাভ এনি নেগেটিভ মাইন্ড ইন ইউর অ্যাটিটিউড। কারণ ভ্যাকসিন যখন তৈরি করা হয় হিউম্যানের জেব দেওয়ার আগে চিন্তা করা হয় আর উই সেফ এনাফ অর নট। তাহলে দেখেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড ইস্যু, প্রেগনেন্সি এবং ইয়ার ব্যাপারে আকরাম সাহেব অত্যন্ত সুন্দর বলেছেন, আমি এখানে কিছু বলবো না। আমি কয়েকটা জিনিস শুধু বলি যে আমাদেরকে দেখতে হবে, আপনি কিন্তু প্রেগনেন্সি এবং এইসব ল্যাকটেশনের মাদারকে কিন্তু কোনো ট্রায়াল দেননি, কিন্তু যেগুলো করা হচ্ছে এগুলো রেজিস্ট্রি। ধরেন আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 1,30,000 রেজিস্ট্রি, 51,000 আপনার ইউকে রেজিস্ট্রি আছে, উইচ ইজ এ ভেরি গুড নাম্বার যখন আপনি নাম্বারটা চেঞ্জ করেন।
কিন্তু স্টিল দেন, আপনি কিন্তু ট্রায়াল দেননি। এই জন্য দেখবেন হবে, এগুলোর অ্যাক্সেস থাকতে হবে ভ্যাকসিন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন দ্যাটস দ্য রিজন ওয়াই অথরিটি গুলো, সিডিসি হোক, WHO বলছে কি, দ্য ভ্যাকসিন শুড বি হ্যাভ অ্যাক্সেস টু দ্য প্রেগন্যান্ট এবং ল্যাকটেশন মাদার। সেজন্যই দেখবেন আজকে কিন্তু রিকমেন্ডেশন হয়ে গেছে আমাদের অথরিটি থেকে, যেটা অ্যাক্সেসটা যেন থাকে। কিন্তু আপনি ওটা বলবেন না যে প্লিজ আপনারা জোর করে করে দেন, উই শুড নট ডু ইট। ভ্যাকসিন ইজ এ ভলান্টারি। যে জিনিসটা বলা আছে যে আপনি তাদের সঙ্গে কথা বলেন, বলছে যে হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে কমিউনিকেট করাটা খুব জরুরি দরকার। এটা এসেনশিয়াল না কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়ার জন্য, এটা মনে রাখতে হবে। এসেনশিয়াল হচ্ছে ভিন্ন জিনিস, কিন্তু কমিউনিকেট করলে হবে কি, তাহলে কিন্তু ওনারা কনভিন্স হবেন অনেক বেশি পরিমাণ। অনেক ধরনের সংশয়গুলো প্রেগনেন্সি এবং আপনার ল্যাকটেশন পিরিয়ডে থেকে যায়, এবং তাদেরকে ভলেন্টারিলি আসতে হবে। সেকেন্ড ইস্যু হচ্ছে এইজ বারটা কিন্তু ধীরে ধীরে দেখবেন কমিয়ে নিয়ে আসছে, এবং 18 চলে আসবে। কারণ সামনে আমাদের দেখবেন যে আমাদের বাংলাদেশে ভ্যাকসিনেশনের জন্য ক্যাম্পেইনিং হবে। প্ল্যানটাও এমন যে আমরা 1 সপ্তাহের ভিতরে 1 কোটি ডোজ দিতে পারে কিনা, মানে হচ্ছে আপনি যেদিন ক্যাম্পেইনিং করবেন সেদিন 27 লক্ষ ডোজ দেওয়া যায় কিনা। 3টা আমরা সেরকম ক্যাম্পেইনিং যদি 1 সপ্তাহে করি তাহলে 81 লক্ষ ডোজ হবে। পাশাপাশি আমাদের রেগুলার যে ডোজটা আছে এটা তো চলবেই। সুতরাং সব মিলে আমরা হয়তো 1 কোটি ভ্যাকসিন দেবো। এখন এইজ বারটা যদি কমায় নিয়ে আসা হয়েছে, এটা গুড, কিন্তু 12 বছর পর্যন্ত আমাদের যেটা সমস্যা হবে, আমাদের এখানে অনেকগুলা ইয়াঙ্গার কিডস আছে যারা ইনক্লুড হয়ে যাবে। সেক্ষেত্রে প্রায়োরিটি নিয়ে একটা বিরাট সমস্যা হয়ে যাবে, যেটা আতিকুল স্যার বলেছেন। আমি বলবো এই যে ভ্যাকসিন ক্যাম্পেইনিং, এটার কয়েকটা প্রিন্সিপাল ঠিক করা হয়েছে। একটা হচ্ছে যে যাদের বয়স একটু বেশি হবে তাদের জন্য আলাদা লাইন হবে, তারা সবার আগে ভ্যাকসিন পাবেন। এটা কিন্তু অলরেডি নোটিফাইড করা হয়েছে জিনিসটা ডেপ্লয়মেন্ট পলিসিকে। সেকেন্ড ইস্যু হচ্ছে এরপরে যদি কোনো প্রেগনেন্ট অথবা ল্যাকটেটিং মাদার থাকেন তাদেরকে প্রায়োরিটি দিয়ে ভ্যাকসিন ক্যাম্পেইনিং এ ভ্যাকসিন দেওয়া হবে। তারপরে হচ্ছে ফিমেলকে তারপরে অগমেন্ট করা হবে ভ্যাকসিন দেওয়ার জন্য। লাস্ট অফ অল আমরা যারা ইয়ঙ্গার বলি অথবা ওল্ডার বলি, তারা হয়তো সৌভাগ্যবান হতে পারবো। সো দিস ইজ দ্য হাউ দি প্ল্যান ইজ বিন ডেভেলপ বাই দি এনডিভিপি। তো এটা আমি মনে করি খুবই ভালো একটা প্ল্যান। আরেকটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন ছাড়া অন্যগুলো তো আসলে 18-র নিচে কোনো ট্রায়াল নেই। ফাইজারের কিছু আছে এবং কিছুটা, এই জন্য আপনি যখন প্ল্যান করবেন আপনার হাতের কাছে কি কি ভ্যাকসিন আছে সেটা দিয়েই কিন্তু এইচ বারকে হিসেব করে। দ্যাটস দ্য রিজন ওয়াই আমাদের মনে হয় যে ন্যাশনাল ডেপ্লয়মেন্ট কমিটি 18 বছর থেকে এখন পর্যন্ত সিট করে ফেলেছে। কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিন গুলাকে আপনি এই ডিস্ট্রিবিউট করে সবার আগে দিতে পারা, এটা খুব ইম্পর্টেন্ট। ইভেন আমি মনে করি যে একটা ফার্স্ট ডোজ যদি সবাইকে আমরা দিয়ে দিতে পারি, অনেক অনেক লার্জের একটা পপুলেশনকে, তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক ভালো হবে বলে মনে করি। কারণ ভ্যাকসিনটা কখনোই ডিজিজ বলেন অথবা ইনফেকশনকে 100% প্রিভেনশন করে না, যেটা আতিক স্যার বলেছেন, আমি ওনার সঙ্গে এগ্রি করি। কারণ এটার কিন্তু ডিফারেন্ট ভেরিয়েন্ট গুলো আছে এবং সেগুলো কিন্তু প্রমাণ দেখাচ্ছে, শুধু বাংলাদেশে নয়, আমি বলবো যে আরো বেশ কয়েকটা কান্ট্রিতে কিন্তু প্রুফ দেখিয়েছে যে যেখানে ডিজিজ করছে ইনফেকশন। ইভেন যেটা একসময় বলা ছিল যে সিভিয়ারিটি প্রায় 95 থেকে 100% হবে, এটাও মে নট বি কারেক্ট, কারণ অনেকেই সিভিয়ার হচ্ছে। এটা যে 100% ডেথ প্রিভেনশন করে আমরা 100-তে 100 বলি, দিস ইজ নট কারেক্ট। কারণ একটা ভ্যাকসিনের ইফেক্টিভনেস এবং ইফিকেসির মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইফিকেসি যখন একটা ট্রায়ালের মধ্যে আপনি করবেন, একটা ওয়েল ডিজাইন খুব ভালো একটা পারফরমেন্স জায়গাতে করে গিয়ে এটা পারফরমেন্স হয়। কিন্তু যখন ইফেক্টিভনেস দেখতে হবে সেটা প্র্যাগম্যাটিক, এটা কিন্তু গ্লোবালি ফিল্ডে যখন চলছে তখন দেখতে হয়। তো এই জন্য কোন একটা ভ্যাকসিন হয়তো 95% ইফিকেসি দেখাবে, যখন প্র্যাকটিক্যালি আসলে সেটা কিন্তু হয়তো 80% ইফেক্টিভনেস হয়ে যাবে। সেটা কিন্তু ফাইজার এবং মডার্নার জন্য সত্য। এই জন্য এই কনসেপ্ট গুলো যেন আমরা ভুলে না যাই, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আমি ভেরি রিসেন্টলি দেখার চেষ্টা করছিলাম যে WHO একটা ডকুমেন্ট করেছে 1 জুনে আর কি, ডিপ্লয়মেন্টের জন্য। এটা কিন্তু ওরা আপডেট করে, খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনো দেশে যখন ডিপ্লয়মেন্ট আপনি করবেন, আপনার প্ল্যানিং কি, কোঅর্ডিনেশন কি, আপনি কি সিমুলেশন এক্সারসাইজ করলেন কিনা, এটাকে কিন্তু ওরা প্রথম হাইলাইটিং পয়েন্ট করেছে। কস্টিং, ফান্ডিং, এবং বলেছে কি দেখেন যে আপনি ফান্ডটা করতে হবে পয়েন্ট অফ ডেলিভারি পর্যন্ত। মানে আপনি যে ভলেন্টিয়ার তৈরি করলেন, ও কি দুপুরবেলাটা খাওয়া খেয়ে একজনকে কমিউনিকেট করতে পারছে, কত ইম্পর্টেন্ট। তাহলে ওই ডেলিভারি পয়েন্টে আমাদের এখানে অনেকে না খেয়ে না দিয়ে, বুঝছেন না, এটা করতে হচ্ছে। কতদিন আপনি করতে পারবেন? বলা আছে আপনি টার্গেট পপুলেশনকে আইডেন্টিফিকেশন করেন, বলা আছে আপনাকে ভ্যাকসিনেশনের জন্য যেসব টুলস গুলো আছে সবগুলোকে রেখে প্রিপারেশন করতে বলা আছে, সাপ্লাই চেইন কে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি বলা আছে, ম্যানেজমেন্ট অফ দ্য ওয়েস্ট এটাকে যেন আপনি প্ল্যানিং করেন, বলা আছে হিউম্যান রিসোর্সকে আপনি ম্যানেজ করেন
এবং তাদেরকে ট্রেনিং দেন। বলেছে যে ভ্যাকসিনের যে অ্যাকসেপ্টেন্সটা হবে এবং এটার যে আপটেকটা হবে এটা নিয়ে আপনি আলাদাভাবে প্ল্যান করেন। বলা আছে প্রত্যেকটা দেশ AEFI কে যেন সে অ্যাড্রেস করে। বলা আছে ইমিউনাইজেশনের যে মনিটরিং স্ট্যাটাস এটা প্রত্যেকটা কান্ট্রিকে করতে বলা হয়েছে। বলা হয়েছে যে আপনি যে সার্ভেলেন্স করবেন সেই সার্ভেলেন্সটা কোথায়, COVID-19 এর ভ্যাকসিন সার্ভেল কত ইম্পর্টেন্ট দেখেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে পুরো প্রোগ্রামটা করলেন এটাকে আপনি ইভ্যালুয়েশন করলেন। তাহলে দেখেন এই প্রত্যেকটা পয়েন্টস গুলাকে WHO হাইলাইট করে বলেছে এটাকে আপনি অ্যাড্রেস করে প্রত্যেকটা পিন পয়েন্টের অবজেক্টিভ এবং সাজান, তাহলে একটা দেশের ভ্যাকসিনেশন প্রোগ্রাম সাকসেসফুল হবে। আমি মনে করি আমরা পিছিয়ে আছি এখনো 3% মতো আমাদের মাত্র পপুলেশনকে আমরা কাভারেজ দিয়েছি। কিন্তু এই যে ক্যাম্পেইনিং গুলো হচ্ছে এবং আমাদের যদি সাপ্লাই চেনটা অ্যাপ্রোপ্রিয়েটলি থাকে এই অভাবটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। ইট হ্যাজ বিন ওয়ান্ডারফুলি প্ল্যান, খালি এক্সিকিউশনের জায়গাটা আমরা যদি সঠিক করতে পারি এই 3% খুব দ্রুতই দেখবেন যে অ্যারাউন্ড 20-25%, 40% কাছাকাছি আমরা চলে যেতে পারবো। এবং আমরা কোভ্যাক্সকে ধন্যবাদ দিতে হবে এই জন্য, দেখেন ভ্যাকসিনকে ইকুইটেবল করতে হবে গ্লোবালি, এটা হচ্ছে প্রাইমারি ইম্পর্টেন্স। কোন দেশ দেখবেন যে সবাই ভ্যাকসিন নিয়ে ফেলেছে, এখন বলবে কি পাসপোর্ট নিয়ে আসেন আমাদের কাছে, সেটা ইউকে হোক US হোক, দে আর নট সেফ। সারা পৃথিবী যখন সেফ হতে পারবে না, আপনি যতই আপনি পাসপোর্ট করেন না কেন অ্যাসিমপ্টোমেটিক পেশেন্ট ঢুকে যাবে ভেরিয়েন্ট নিয়ে। এই জন্য সবাইকে ইকুইটেবল অ্যাক্সেস আনতেই হবে কোভ্যাক্স। 2 বিলিয়ন ভ্যাকসিনকে রেডি করেছে কোভ্যাক্স। এটাকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যেদিন আমরা দিতে পারবো এবং ওই যে স্বাস্থ্যবিধিগুলোকে আমরা মেনে চলতে পারবো সঠিক সময় পর্যন্ত, তখনই এই COVID-19 ভ্যাকসিন সাকসেসফুল একটা প্রোগ্রাম হিসেবে সারা গ্লোবালি থাকবে এবং হয়তো আমরা COVID-19 কে জয় করতে পারবো। সরি আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। থ্যাংক ইউ শ্রদ্ধেয় স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সবাই আসলে তন্ময় হয়ে শুনছিল আপনার কথা, আপনার বক্তব্যের জন্য সবাই ওয়েট করছিল অনেক বেশি, বোঝা যাচ্ছিল। আমি আপনাকে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের আজকের যে অতিথিবৃন্দ, আজকের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আজকের আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত একটিভ পার্টিসিপেন্ট এবং প্রাণবন্ত পার্টিসিপেন্ট। আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন সবাই খুবই অভিজ্ঞ, দক্ষ এবং সবাই চিকিৎসক মন্ডলী, আমার শিক্ষক মন্ডলী, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি আমাদের আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন ম্যাডাম, আমাদের সবার আমাদের মতো জুনিয়র চিকিৎসকদের সবার শিক্ষক অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম। ম্যাডাম হচ্ছে ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের ডিরেক্টর। ম্যাডাম আমাদের মাঝে কথা বলবেন, ম্যাডাম চমৎকার কথা নিয়ে আসবেন। তার আগে আমি ম্যাডামের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন চিকিৎসকরা করেছেন, যেহেতু গাইনি এন্ড অবস রিলেটেড প্রশ্ন, আমি ম্যাডামের অনুমতি পেলে আমি ম্যাডামকে উপস্থাপন করতে চাচ্ছিলাম। ওই প্রশ্নোত্তরগুলোর মাধ্যমে ম্যাডাম যদি ম্যাডামের কথা বলতেন সবাই খুব এনলাইটেন হতেন। আমি ম্যাডামের কাছ থেকে প্রশ্ন করতে চাচ্ছি। একজন প্রশ্ন করেছেন, which trimester is safe for pregnant mother to take the vaccine? প্রথমে আসসালামু আলাইকুম সব, আতিক ভাই, ডক্টর আজাদ রবিদামি, সবাইকে সালাম এবং উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এটা খুবই টাইম ডিমান্ডিং, যে সময় সবারই নানান রকম কোশ্চেন, শুধু ল্যাকটেটিং ওমেন না, সাধারণ মানুষের অনেক প্রশ্ন ভ্যাকসিন সম্পর্কে। তো প্রেগনেন্সি ল্যাকটেশন তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, পার্টিকুলারলি প্রেগনেন্সিতে, এবং দুটার সাথে যেহেতু বাচ্চার সম্পর্ক জড়িত যার জন্য সবারই একটা সংশয় থাকে। প্রেগনেন্সিতে খুব বেশি, কারণ কনজেনিটাল অ্যানোমালি হয় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডেথের চেয়েও ইম্পর্টেন্ট হলো কনজেনিটাল অ্যানোমালি। ডেথ হলে তো বাচ্চার হয়েই গেল, কিন্তু কনজেনিটাল অ্যানোমালি নিয়ে কোনো বাচ্চা যদি আসে তো সেটা একটা ভয়াবহ ব্যাপার। তো এ ব্যাপারে তো আমাদেরও চিন্তা ছিল, কিন্তু যেটা বললো যে কোনো ট্রায়াল হয়নি, বাট রেজিস্ট্রির মাধ্যমে যে ইউএসএ তে কিছুদিন আগে শুনলাম 1.5 লাখ, তাজবির যে আছে ইউএসএ আমাদের একজন ডাক্তার, ওনার মুখে শুনলাম, প্লাস আমি আর্টিকেলও দেখেছি যে 1 লাখের উপরে, উনি বলে যে 1.5 লাখ অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে গেছে। এবং যাদের বাচ্চা ডেলিভারি হয়ে গেছে তাদেরও দেখা গেছে যে বাচ্চাদের কোনো প্রবলেম তো হয়নি, বরং ও বাচ্চাদের শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি পাওয়া গেছে। কাজে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। এখন যে প্রশ্নটা করেছে যে প্রেগনেন্সির কোন ট্রাইমেস্টারে, কিছু কিছু
যাকে রিকমেন্ড করছে 14 উইকস টু 33 উইকস। এখন কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ইনঅ্যাডভার্টেন্টলি ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, যে আনরিকগনাইজড প্রেগনেন্সিতে যখন ভ্যাকসিন দিয়ে ফেলেছে সেই প্রেগনেন্সি গুলো কন্টিনিউশনে দেখা গেছে যে ইন্টারটেন বাচ্চাগুলোর কোনো অসুবিধা নাই, মানে যেটা আমরা এন্টিনেটাল মনিটরিং এ যেটা বোঝা যায় আলট্রাসোনোগ্রাফি করে বা পেরিনেটাল ডায়াগনোসিসের মাধ্যমে কোনো অসুবিধা পাওয়া যায়নি। প্লাস কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ভ্যাকসিন যারা নেয়নি এবং ভ্যাকসিন যারা নিয়েছে তাদের মধ্যে দেখা গেছে যে অ্যাবর্শন রেটও সিগনিফিকেন্টলি কম, পার্টিকুলারলি মডার্না এন্ড ফাইজারের যারা ফার্স্ট ট্রাইমেস্টার ভ্যাকসিন নিয়েছে ওদের অ্যাবর্শন রেট যারা ভ্যাকসিন নিয়েছে। আর অ্যাস্ট্রাজেনেকার যাদের ভ্যাকসিন নেয়নি তাদের ছিল 33%, ভ্যাকসিন নেওয়ার পরে সেটা ড্রপ ডাউন টু 13%। তাহলে দেখা গেছে যে সামহাও যারা ভ্যাকসিন নেয়নি তাদের হয়তো অ্যাসিম্পটোমেটিক করোনা ইনফেকশন হয়ে মাইট বি চান্সেস অফ অ্যাবর্শন। যদিও একটা বড় একটা স্টাডিতে দেখা গেছে যে করোনা ভাইরাস ইটসেলফ ডাজ নট কজেস অ্যাবর্শন। সেখানে দেখা গেছে যে যাদের ইনফেকশন করোনা ভাইরাস ইনফেকশন হয়নি, যাদের হয়েছে এই দুই গ্রুপের মধ্যেও অ্যাবর্শন রেটে কোনো ডিফারেন্স নেই ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাবর্শন। কাজে ভাইরাস নিজেও কোনো অ্যাবর্শন করে না ফার্স্ট ট্রাইমেস্টার ইনফেক্টেড, সেটাও বলা ছিল। এনিওয়ে আমরা কিন্তু করোনা ভাইরাস বলি বা ভ্যাকসিন বলি কোনোটারই এফেক্ট বলেনি যে অ্যাবর্শন করে বা কনজেনিটাল ডিফেক্ট করে। সেই হিসাবে সব বড় বড় অর্গানাইজেশন গুলো সিডিসি বলেন আর সিজি সবাই কিন্তু রিকমেন্ড করেছে যে এনি ট্রাইমেস্টারে দেওয়া যেতে পারে। তাহলে যখন ভাইরাস যদি নিজে যে আমরা আশিকের লেকচার থেকে শুনলাম যে কোনো ভাইরাসই কিন্তু সেটা এটা ইনঅ্যাক্টিভেটেড মেসেঞ্জার যে হোক সে কিন্তু ডিএনএ কে এফেক্ট করে না, যে কোনোভাবে কিন্তু ইনফেকশন করে না। যদি মায়ের ইনফেকশন না করে, যদি ভ্যাকসিনের জন্য মা মারা না যায় তাহলে বাচ্চা মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি প্লাসেন্টাল প্যাথোলজি সে না করে ভ্যাকসিন তাহলে কিন্তু প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হওয়ার কোনো কারণ নেই। যেমন করোনা ভাইরাসে প্রিম্যাচুর ডেলিভারি হওয়ার একটা রেকর্ড আছে, যে সেটা হলো যে প্লাসেন্টাতে করোনা ভাইরাসের রিসেপ্টর পাওয়া গেছে। যেহেতু ভাইরাস রিসেপ্টর প্যাথোলজি করতে পারে সেক্ষেত্রে সেখান থেকে প্রিম্যাচুর ডেলিভারি করার সম্ভাবনা নেই, কিন্তু ভ্যাকসিনের সেরকম কোনো ডকুমেন্ট নাই। কাজে এখানে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি বা গ্রোথ রিটার্ডেশন সেটা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে যে কোনো ট্রাইমেস্টারে আমরা দিতে পারি, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যদি আমরা পারি তাহলে ইট ইজ বেটার টু অ্যাভয়েড 8 উইকস, যে পিরিয়ডটা অর্গানোজেনেসিস, যে 8 উইকসে অর্গানোজেনেসিস কমপ্লিট হয়। কোথাও কোথাও রিকমেন্ড করছে যে 12 উইকস পর্যন্ত যদি না দেওয়া যায় তাহলে ভালো, মানে 8 উইকস এর পরও আরো 4 সপ্তাহ দেখলাম যে যখন তাহলে কোনো সংশয় থাকবে না যে বাচ্চার ডেভেলপমেন্টের স্টেজে যে কোনো যে কোনো ভাইরাল ইনফেকশন আমরা জানি যে কনজেনিটাল ডিফেক্ট হওয়ার চান্স থাকে। কাজে অর্গানোজেনেসিসের সময় যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, আমরা অন্যান্য ভাইরাসের বেলায় যেটা দেখেছি যে আমরা কিন্তু তখন অনেক, যেমন রুবেলা ইনফেকশন যদি আমরা প্রেগনেন্সি টার্মিনেট করি মাল্টিপল কনজেনিটাল ডিফেক্ট হয় দেখি, সেটা কিন্তু শুধু ফার্স্ট অর্গানোজেনেসিসের সময় হলে, মিড ট্রাইমেস্টার হলে কিন্তু দরকার করে না। কাজেই যদি অর্গানোজেনেসিসের টাইমটা আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে ভালো। তো সেক্ষেত্রে আবার এখন আরেকটা যে ডিউরিং ফার্টিলিটি ট্রিটমেন্ট তখনও দেওয়া যাবে কিনা, প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছে যে ল্যাকটেশন বলেন, প্রেগনেন্সি বলেন, ফার্টিলিটি ট্রিটমেন্টের সময় বলেন, যে কোনো স্টেজে দেওয়া যাবে, এভরি স্টেজ ইজ সেফ। তারপরেও মানুষের যেহেতু একটা মনের সংশয় থাকে, যেমন মনে করেন যে কেউ বললো যে ওই রাস্তায় একটা সাপ আছে, কেউ কেউ বলছে যে সাপটা জ্যান্ত আছে, কেউ কেউ বলছে যে না মৃত, তো এখন ওই রাস্তা দিয়ে যাবো কিনা, তো বললো যে ঘন্টাখানেক পরে ওটাকে সরিয়ে ফেলা হবে। যদি এরকম অবস্থা থাকে তাহলে আমার মনে যদি সংশয় থাকে যেটা জ্যান্ত না মরা আমি জানি না, আমাকে কামড় দিতেও পারে, ওকে আই ক্যান ওয়েট ফর 1 আওয়ার, যেহেতু 1 ঘন্টা পরে সরিয়ে ফেলবে। তাহলে আমি যেমন আমার পেশেন্টগুলোকে যদি বলি যে মডার্না এন্ড ফাইজার 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে সেকেন্ড ডোজের 14 দিন পরেই আমরা জানি যে ইমিউনিটি ডেভেলপ হয়েছে, তাহলে আমরা এইটুকু সময় কিন্তু ওয়েট করতে পারি। তাহলে ইনফার্টিলিটি পেশেন্ট যারা আসে, এবং একটা স্টাডিতে রিসেন্টলি একটা স্টাডিতে বলেছে যে 90 ডেজ 3 মাস 90 ডেজ পর্যন্ত অপেক্ষা করলে তার ইনফার্টিলিটি ট্রিটমেন্টে, বিশেষ করে যারা পুয়ার ওভারিয়ান রিজার্ভ যাদেরকে নিয়ে আমরা খুবই বিপদগ্রস্ত, যে তার প্রতিদিন তার রিজার্ভ কমতে থাকে, তাহলে 1 মাস পরে তার এগের পরিমাণ আরো কমে যাবে। সেক্ষেত্রে দেখা গেছে যে 90 ডেজ ওয়েট করলেও খুব একটা অসুবিধা হয় না। দেখা গেছে যে আমরা এই পুয়ার ওভারিয়ান রিজার্ভের 3 মাসের মধ্যে যদি ট্রিটমেন্ট না করি তাদের কিন্তু বিপজ্জনক অবস্থা হয়নি। তাহলে আমরা 3 মাস ওয়েট করলে ট্রিটমেন্টের জন্য কোনো অসুবিধা নেই। তো পেশেন্টকে এটা কাউন্সিলিং করে আমরা তাদের, আমি যেমন অলরেডি শুরু করে দিয়েছি, তাদেরকে অফার দেওয়া হয় যে আপনি ভ্যাকসিন নেন আগে,
ভ্যাকসিন নিয়ে তারপর শুরু করি। বাই দিস টাইম কিন্তু তাকে প্রিপারেশনের ব্যাপার থাকে, তার ইনভেস্টিগেশন, বোথ পার্টনারের ইনভেস্টিগেশন, তাদের কিছু প্রি মেডিকেশন থাকে, এইসব জিনিস দিয়ে তাকে আমরা এতটুকু সময় কিন্তু অপেক্ষা করতে পারি। তারপরে সে ভ্যাকসিনেটেড হয়ে গেল, দিলাম ট্রিটমেন্ট। যারা প্রেগনেন্সি অলরেডি মাঝপথে আছে ট্রিটমেন্টে, তাদেরকে আমরা বলতে পারি যে ঠিক আছে তুমি 8 সপ্তাহ ওয়েট করতে পারো। যেটা আমরা আগে বলেছি যে ইনফর্মড কনসেন্ট, আমার সবকিছু তাকে বিস্তারিত বলবো যে যদি আমরা জানি যে এমনিতে তো অ্যাবর্শন হয়, কনজেন্টাল ডিফেক্ট হয় উইদাউট এনি ইন্টারফারেন্স, তাহলে সেটাই যে তোমার কিন্তু কিছু না নিলেও একটা বাচ্চা ডিফেক্টিভ হতে পারে, কিছু না নিলেও অ্যাবর্শন হতে পারে। কাজেই যদি অ্যাবর্শন হয় ভ্যাকসিনের দোষ যাতে না হয়, বা কোনো কনজেন্টাল ডিফেক্ট হয় ভ্যাকসিনের যাতে দোষ না হয়, সেই জন্য তুমি চাইলে ওয়েট করতে পারো বা নিতেও পারো, নেওয়ার জন্য রেকমেন্ড করেছে। তারপরে সেটা ডিসাইড করবে, কাজে সে 8 সপ্তাহ ওয়েট করে তারপর নিতে পারে। থার্ড ট্রাইমেস্টারে যেটা 33 উইকস পর্যন্ত বলেছে, সেখানে আমি মনে করি কোনো লজিক নাই, কারণ থার্ড ট্রাইমেস্টারে কোনো রকম কোনো এফেক্ট হওয়ার কিন্তু কথা না। যদি আমরা দেখি ফিটাল ডিস্টেন্স হচ্ছে, ওয়েল আমরা টার্মিনেট করে দিলাম প্রেগনেন্সি, কিছু যায় আসে না। মূল প্রবলেম হলো যে ফার্স্ট ট্রাইমেস্টার নিয়ে যে সেখানে কোনো অসুবিধা হয় কিনা। তো আমরা এইভাবে পেশেন্টকে কাউন্সেলিং করতে পারি যে বড় বড় অর্গানাইজেশন গুলো বলেছে যে এনি ট্রাইমেস্টার ইজ সেফ, যদি আপনি সংশয় বোধ করেন তাহলে আপনি ওয়েট করতে পারেন 8 উইকস, সেই 8 সপ্তাহ তাকে 8 to 12 উইকস, ওই সময়টা বাড়ির লোকজন যেন হেল্প করে, যেটা আমরা সবাই বললাম যে সবাইকে একই সাথে সবাইকে কেয়ারফুল হতে হবে। আমি একা একা কেয়ারফুল হয়ে কোনো লাভ নাই যদি আমার পাশের মানুষ কেয়ারলেস থাকে, সে যদি আমাকে ভাইরাস দিয়ে দেয়। কাজে একটা ফ্যামিলিতে সবাইকে একইভাবে কেয়ারফুল থাকতে হবে। তো ওইভাবে তাদেরকে বলি যে তোমার সাথে যারা বসবাস করে তাদেরকে কেয়ারফুল থাকতে হবে তোমার উপরে, কারণ প্রেগনেন্সি আমরা জানি যেটা একটা কোমরবিড কন্ডিশন, কিন্তু প্রেগনেন্সিতে এমব্রায়ো কিন্তু এটা কিন্তু অটোলগাস না, হ্যাঁ, এমব্রায়ো রিজেকশনের ব্যাপার থেকে, যার জন্য প্রেগনেন্সিতে ইমিউনোসাপ্রেশন থাকে। কাজে প্রেগনেন্সি নিজে একটা কোমরবিড অবস্থা। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রেগনেন্ট পেশেন্ট মারা গেছে। আজকেও আমাকে একজন ফোন করলো যে একজন পুলিশ অফিসারের ওয়াইফ, তার 33 উইকস প্রেগনেন্সি, তার অক্সিজেন স্যাচুরেশন 60%, সে কোথাও বিছানা পাচ্ছে না। এটা আরেকটা সমস্যার জন্য যে ইনফেকশন হলে আমার যদি এটা ট্রিটমেন্টের একটা সুযোগ থাকে তাহলে একটা ভরসা থাকে, কিন্তু আমাকে যদি রাস্তায় পড়ে থাকতে হয়, বা প্রায় শোনা যায় ফোন করে যে আমাকে একটা আইসিইউর জন্য কোথাও ব্যবস্থা করে দেন, এই জিনিসটা একটা ভয়াবহ অবস্থা যে কোথাও কোনো বিছানা নাই, তাহলে আমি ট্রিটমেন্ট নেওয়ারও আমার সুযোগ নাই। এইটা মাথায় রেখে আমাদের সবচেয়ে হাইয়েস্ট প্রিকশন নিতে হবে যাতে ইনফেকশন না হয়। এই সবকিছু চিন্তা করে এই জন্য আমরা অনেকদিন থেকে আমরা ওজিএসবি থেকে আমরা এটা রিকমেন্ড করলাম যে আমরা অবশ্যই প্রেগনেন্ট ওমেনদের ভ্যাকসিনেশন আনতে চাই, কারণ প্রেগনেন্সিতে হলে এবারে দেখা যাচ্ছে এই ভেরিয়েন্টে বাচ্চা না। গত বছরও কিন্তু আমারই বেশ কয়েকটা পেশেন্টে কিন্তু ইনফেকশন হয়েছিল, তাদের কিছু হয়নি, কিন্তু যাদের ইনফেকশন হচ্ছে তাদের মর্টালিটি রেট ইজ ভেরি হাই। কাজে এইসব চিন্তা করে আমাদের অবশ্যই ভ্যাকসিনেশনের আওতায় প্রেগনেন্ট মেয়েদের আসতে হবে, এবং যে কোনো ট্রাইমেস্টারে যেটা বললো যে হুইচ ভ্যাকসিন ইজ সেফেস্ট। এখন যেটা বলা হয় যে আমরা নিউ টলেস্টারের 3 কোশ্চেন, অনেকে আমরা সিনিয়ররা যারা পড়েছি জুনিয়ররা পড়েছি কিনা জানি না, যে 3 কোশ্চেন, which person is the best person and what time is the best time. So person nearest is the best person and now is the best time. সেই হিসেবে যদি কনসিডার করি যে ভ্যাকসিন, all vaccines are safe, already declared. So vaccine which is at your hand is the best vaccine. যেটা আমার কাছে আছে, আমার যদি প্রচন্ড খিদা লাগে আমি নিশ্চয়ই বিরিয়ানির জন্য অপেক্ষা করবো না, আমার সামনে পান্তা ভাত থাকলে আমি সেটা খেয়ে পেটটা ভরবো, কিন্তু কারণ পেটের শান্তিটা আগে। কাজে এখানে ভ্যাকসিন মডার্না ভালো, ফাইজার ভালো সেটা বলে লাভ হবে না, যদিও যতটুকু সেফটি অ্যাসুরেন্স হয়েছে মডার্না ফাইজারের বেশি হয়েছে সেটা, যার জন্য সেটাকে আমরা যদি হাতের কাছে থাকে যার কপাল ভালো সে সেটা নেবে, কিন্তু অ্যাস্ট্রাজেনেকা বা সিনোভাম তাদেরকে তো বলে নাই যে সেটা আনসেফ, সেটাও সেফ। যেটা হাতের কাছে থাকে সেটাই নিতে হবে। আমি প্রশ্নের উত্তরের চেয়ে অনেক বেশি বলে ফেললাম, পরবর্তী প্রশ্নের উত্তরও বোধহয় এর মধ্যে হয়ে গেছে আমার যা মনে হয়। নেক্সট কোশ্চেন। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আপনার জন্য যতগুলো প্রশ্ন মানুষ রাইজ করছিল সবগুলো প্রশ্ন আপনার উত্তরের মাধ্যমে চমৎকারভাবে শেষ হয়েছে ম্যাডাম। আমি একটু প্রশ্নগুলো উচ্চারণ করি ম্যাডাম। একটা প্রশ্নটা ছিল যে হুইচ ট্রাইমেস্টার ইজ দ্য বেস্ট ফর প্রেগনেন্ট মাদার, আপনি চমৎকারভাবে বলেছেন ম্যাডাম। একজন প্রশ্ন করেছে আমি ফার্স্ট ডোজে নন প্রেগনেন্ট ছিলাম, এখন প্রেগনেন্ট হয়েছি, সেকেন্ড ডোজ দেওয়ার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, কি করব? ডক্টর ফারিয়া এই প্রশ্নটি করেছেন। সেকেন্ড ডোজ তার শিডিউল টাইমে সে নিয়ে নেবে,
এখন যদি ঠিক আছে, যদি madam. Thank যেটা you, madam. বললাম যে সেকেন্ড ডোজ তো বলেছে যে অ্যাস্ট্রাজেনেকা আরো বেশি সময় পরে নিলে আরো বেশি এফেক্টিভ। এখন সে যদি সেই সংশয় থাকে তাহলে সে ওই অর্গানোজেনেসিসের টাইমটা সে পাস করতে পারে। ম্যাডাম আপনার জন্য ডক্টর মাইক অলরেডি নামে ফার্স্ট একজন ডোজের পরে তো সে কিছুটা ইমিউনিটি ডেভেলপ করেছে, কাজে এরপরে সেকেন্ড ডোজ নেওয়া না নেওয়া আমার মনে হয় না কিছু যে আসে। কাজে সে যদি চায় একটু টাইম, যেমন ফার্স্ট ডোজের পরে যারা ইনফেক্টেড ছিল, আমারই ফার্স্ট ডোজের পরে ইনফেকশন হয়েছিল, তখন যখন বলেছিল যে রিকভারির পরে 28 ডেজ পরে নিতে হবে, তো আমরা তখন কিন্তু সেকেন্ড ডোজ, আমার জাস্ট সেকেন্ড ডোজের 10 দিন আগে হয়েছিল, তাহলে সেকেন্ড ডোজের টাইমটা পার হওয়ার পরেই কিন্তু নিয়েছি। কাজে যত টাইম যাবে তত যদি ইমিউনিটি স্ট্রং হয় তাহলে সে কিছুদিন অপেক্ষা করতে পারে, যদি ঘরে বসে থাকে চুপচাপ 8 উইকস তারপরে নিল। Thank you, madam, for your pinpointing answer, madam. Dr. Maisha, madam, Dr. Maisha, cardiology resident, উনি প্রশ্ন করেছেন, is there any window of during pregnancy? Is there any window of vaccination during pregnancy? না, একটু বলুন যে প্রেগন্যান্সি Pregnancy-তে vaccination কোনো window আছে কিনা? যে কোনো ট্রাইমেস্টারই কমেন্ট করেছে যে নেওয়া যায়, কারো যদি মনে সংশয় থাকে তাহলে অর্গানোজেনেসিসের টাইমটা সে অমিট করতে পারে। ম্যাডাম ডক্টর ফারিয়া আফরিন নামে একজন প্রশ্ন করেছেন, উইমেন টেকিং ওভুলেশন ইনডিউসিং ড্রাগ HMG HCG, হোয়াট শি শুড ডু? একজন উইমেন ওভুলেশন ইনডিউসিং ড্রাগ নিচ্ছে, আমি বললাম যে সে ট্রিটমেন্ট জি নিচ্ছে, ম্যাডাম, এখনো প্রেগন্যান্ট হয় নাই, তাহলে সে ভ্যাকসিনেশন কমপ্লিট করুক, which takes only 1 month, তাই না? মডার্না ফাইজারে তো ঢাকা এখন বেশি চলছে মডার্না, তাহলে যারা ঢাকায় আছে তারা তো এক মাসে 2টা ডোজ হয়ে যাচ্ছে, তারপরে 14 ডেজ পরে সে সেফ, তারপরে সে ট্রিটমেন্ট স্টার্ট করুক, 1 মাস গ্যাপ দিলে কিছু যা আসে না। অনেক পেশেন্ট তো আমাদের অ্যাডভাইস থাকে মাসের পর মাস, বছরের পর বছর তারা গ্যাপ দেয়, আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করতে বলি, তারপরে দেখা যায় যে তারা সেই ডিসিশনকে অ্যাকসেপ্ট করতে পারে না। ধরেন কাউকে একটা ল্যাপ্রোস্কোপি বললাম, সে 2 বছর পরে আসে ল্যাপ্রোস্কোপি করতে, কেননা আমার সাজেশনটা তার পছন্দ হয় নাই। 2 বছর পরে যখন আসে তখন আমি বললাম যে আপনি ইনজেকশনটা আরো স্ট্রং করে নিয়ে আসছেন, কারণ এই 2 বছরে আপনি প্রেগন্যান্ট হতে পারেননি। কাজে ল্যাপ্রোস্কোপি আমি তো তখন বলেছিলাম যে টিউবল ফ্যাক্টর দেখার জন্য লাগবে, এখন আরো 14 গুণ বেশি জোরে বলবো যে হ্যাঁ লাগবে, কারণ আপনি এখনো প্রেগন্যান্ট হননি। কাজে সেক্ষেত্রে পেশেন্টরা নিজেরাই তো অনেক টাইম ল্যাপস করে, কাজে এখানে 1-2 মাস ইভেন 3 মাস অ্যাস্ট্রাজেনেকা যদি না 3 মাস পরেও যদি ট্রিটমেন্ট শুরু করে কিছু যায় আসে না, এটুকু সময় সে ওয়েট করতে পারে, আগে ভ্যাকসিন নিক তারপরে শুরু করুক। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। রাত বাড়ছে, 1000 বছর পুরনো সেই রাত, আমরা আরো সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় ফিরব ম্যাডাম। ম্যাডাম কে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে সুগভীর শ্রদ্ধা জানাচ্ছি ম্যাডাম, অত্যন্ত পিন পয়েন্টেড টু দা পয়েন্ট আনসার দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে প্রশ্ন এবং উত্তরের কিছু কথাবার্তা যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, ইন্টারন্যাশনাল যে কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় স্যার অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। অধ্যাপক ডাক্তার রবিদ আমিন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম, ডাক্তার খন্দকার মেহেদী হাসান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। এরই মাঝে উপস্থিত হয়েছেন ডাক্তার মুহিবুর রহমান রাফে স্যার। রাফে স্যার গভর্নমেন্ট এমপ্লয়িজ হসপিটালের ফিজিয়াট্রি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের হেড, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে আজকের যে প্রেজেন্ট করলেন, সুন্দর প্রেজেন্ট করলেন ডাক্তার আশিকুর রহমান খান স্যার। এই পর্যায়ে আমি অল্প কিছু প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন বিজ্ঞ শিক্ষক মন্ডলীর আলোচনার মাধ্যমে চলে এসছে। একটি প্রশ্নের অনেকে প্রশ্ন করেছেন, which is the best vaccine? Nearer your hand is the best vaccine. চমৎকার ভাবে বলে দিয়েছেন। আমি 2-একটা প্রশ্ন বলবো যেটুকু একটু হাইলাইট করার জন্য। ডক্টর অনিন্দ্য কুমার দত্ত একটা প্রশ্ন করেছেন যে ভ্যাকসিনের গায়ে যে আমরা পার্সেন্টেজটা দেখি, এই পার্সেন্টেজ কি কারেক্ট, আর সিনোফার্ম ভ্যাকসিন কি ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রিভেন্ট করতে পারবে কিনা? সিনোফার্ম ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রিভেন্ট করতে পারবে কিনা, এই প্রশ্নটি আমার রইল ডাক্তার আশিকুর রহমান খান স্যারের প্রতি। ডাক্তার আশিকুর রহমান খান স্যার। ধন্যবাদ।
সিনোফার্ম প্রিভেন্ট করতে পারবে কিনা এটা তো আসলে আমাদের সময় বলে দিবে, কারণ এটা ইটস এ ম্যাটার অফ স্টাডি। আমরা আমাদের দেশে কিন্তু অলরেডি কিছু আমরা অ্যান্টিবডি দেখা কিছু স্টাডি, বেশ কিছু স্টাডি হচ্ছে, আজকেও বিএসএম থেকে একটি স্টাডি পাবলিশ হয়েছে। তো আমাদের সিনোফার্ম মাত্র আমরা শুরু করেছি, আমরা এখনো সেকেন্ড ডোজ কমপ্লিট করতে পারিনি। তো এটা যখন ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে তখন আসলে আমরা আমাদের দেশে পার্সপেক্টিভ বলতে পারবো। আর ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কিছু ভ্যাকসিনের ব্যাপারে বলা হচ্ছে যে যেমন কিছু এমআরএনএ ভ্যাকসিনের ব্যাপারে কিছু রিপোর্ট আসছে যে দে আর এবল টু প্রিভেন্ট ডেল্টা ভেরিয়েন্ট অ্যারাউন্ড 60%। এই জন্য কিছু স্টাডি আসছে, বাট এখনো পিন পয়েন্ট এরকম বলার সময় আসেনি আমাদের হাতে যে ওয়েদার দিস অ্যাভেলেবল ভ্যাকসিন ক্যান প্রিভেন্ট দিস ডেল্টা ভেরিয়েন্ট। বাট এটা নিঃসন্দেহে বলা যায় দিস ভ্যাকসিনস ক্যান প্রিভেন্ট দিস নিউ ভেরিয়েশন টু সাম এক্সটেন্ট। এটা অলরেডি আমরা সবাই বলতে পারি, নাম্বার 1। আর নাম্বার 2, অলরেডি আমি একটা স্টাডির রেফারেন্স দিয়েছি যে স্টাডিতে বলা হয়েছে যে এমআরএনএ ভ্যাকসিন এবং অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গুলো ডেল্টা ভেরিয়েন্ট এবং অন্যান্য বর্তমান যে ভেরিয়েন্ট গুলো আছে সেই ভেরিয়েন্ট গুলোর প্রতি সেম ইফেক্টিভনেস দেখাচ্ছে। অলরেডি এটা একটা স্টাডিতে চলে আসে। তো আমার মনে হয় আমরা সময়ের সাথে আরো সময় যখন চলে যাবে, আরো স্টাডি যখন আমাদের রিপোর্ট পাবলিশ হবে, তখন আমরা এই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রিয় স্পিকার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাকে একজন প্রশ্ন করেছেন যে একজন পার্সন প্রথমে ফার্স্ট ডোজটা নিয়েছেন যে কোনো একটা, হয় অ্যাস্ট্রাজেনেকার, কোভিশিল্ড, না হয় সিনোফার্ম, সেকেন্ড ডোজ কি তিনি অন্য ভ্যাকসিন নিতে পারবেন কিনা, বা নিলে ক্ষতি কি হবে বা লাভ কি হবে বা কোনো সমস্যা হবে কিনা? আমার এখানে শব্দ বিজ্ঞ স্যাররা আছেন। তারপরে এরকম একটা কোশ্চেন আমাকে একজন ডক্টর করেছিলেন যে উনি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাজ করেন। তো এয়ারপোর্টে একজন যাত্রী আসার পরে ওনাকে জিজ্ঞেস করা, উনি ফার্স্ট ডোজটি নিয়েছিলেন অ্যাস্ট্রাজেনেকা, সেকেন্ড ডোজটি নিয়েছিলেন উনি একটি ফাইজার ভ্যাকসিন। তখন ওনাকে কোশ্চেন করা হয়েছিল আপনি 2 ধরনের ভ্যাকসিন কেন নিলেন। তো ওনাকে বলা হয়েছিল উনি কানাডা থেকে এসেছিলেন, ওনাকে বলা হয়েছে যে আমাদের কানাডার গভর্নমেন্ট এই পলিসিটা অ্যাডপ্ট করেছে। আনসারটা কিন্তু এখানে যে আমি আমার প্রেজেন্টেশনে দেখিয়েছি যে বিভিন্ন দেশে অলরেডি এটাকে বলা হয় মিক্সিং ভ্যাকসিন। এই মিক্সিং ভ্যাকসিন থেকে অনেকে বলা হচ্ছে যে তারা হাইলাইটেড ইমিউন রেসপন্স পাচ্ছে। বিশেষ করে যখন অ্যাস্ট্রাজেনেকা ফলোড বাই ফাইজার ভ্যাকসিন দিচ্ছে, সেখানে খুব ভালো একটা ইমিউন রেসপন্স কিন্তু তারা পাচ্ছেন, এবং এটাকে কিন্তু তারা এনকারেজ করছে। এবং বিভিন্ন দেশ আমি অলরেডি দেখিয়েছি যে বিভিন্ন দেশ এই পলিসিটা অলরেডি, ইউরোপিয়ান কান্ট্রির অনেকগুলো দেশ কিন্তু এই পলিসিটা মিক্সিং ভ্যাকসিনের পলিসিটা অ্যাডপ্ট করেছে। সুতরাং এখনো আর ডাব্লিউএইচও তারপর হচ্ছে আমাদের সিডিসি এখন পর্যন্ত এটাকে রিকমেন্ডেড করেনি, কারণ তারা বলছে এটার জন্য আরো মোর স্টাডি, মোর ডাটা লাগবে এটাকে করার জন্য যে এই মিক্সিং ভ্যাকসিনটা আমরা প্র্যাকটিস করবো কি না। সুতরাং এখন পর্যন্ত এটা বলা যায় যে হ্যাঁ, বিভিন্ন দেশে এটা অলরেডি প্র্যাকটিস হচ্ছে মিক্সিং ভ্যাকসিন, বাট আমরা আমাদের দেশগুলোতে আমাদের প্র্যাকটিস করার জন্য সিডিসি গাইডলাইন আমরা যেটা ফলো করি সেই অনুযায়ী এখন আমাদের এটা রিকমেন্ডেশন আসেনি। আমার মনে হয় আমার স্যাররা এর চেয়ে আরেকটু ডিটেলস এই সম্বন্ধে বলতে পারবেন। ধন্যবাদ। আমি 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 শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার রবিদ আমিন স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে যাচ্ছি। একজন ডক্টর স্যারকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন, ডক্টর নিশা। উনি প্রশ্ন করেছেন ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট হওয়া না হওয়ার সাথে কি ভ্যাকসিনের এফিকাসির কোনো সম্পর্ক আছে? শ্রদ্ধেয় রবিদ আমিন স্যার। দেখেন, দুটা কিন্তু ভিন্ন জিনিস। প্রশ্নের জন্য ধন্যবাদ। একটা হলো যে আপনি ইফিকেসির প্রশ্ন এবং সেফটির প্রশ্ন দুটোই করে ফেলেছেন। আমি বলবো যে যখন ভ্যাকসিন আপনার মানুষের গায়ে দিবে তার আগে সেফটির অসংখ্য রকম স্টেজ পার করে আসে। এই স্টেজটা ল্যাবে পার করতে হয়, অ্যানিমেলে পার করতে হয়, তারপরে ফেজ 1, 2, 3 একেবারে 4 এবং ডিপ্লয়মেন্ট চলতেছে। এখানে ওইসব প্রশ্নগুলো আসলে আসবে না যে সাইড এফেক্ট, কিন্তু সাইড এফেক্ট হতে পারে। এবং এটাকে সবসময়, এই জন্য আমি বোঝাই একটা কথা বলেছি, সার্ভেইলেন্স রাখতেই হবে। আপনি দেখবেন যে আমাদের সেই পুরনো ভ্যাকসিন যেগুলো পক্স কে জন্য চিকিৎসা করে একসময় দুনিয়া থেকে স্মল পক্স তুলিয়ে দিচ্ছে, চিকেন পক্সের ভ্যাকসিন চলছে, তাহলে এগুলোর এখনো সার্ভেইলেন্স কেন করে? বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট যে ভ্যাকসিন যদি নতুন কোনো কিছু করে কিনা কোনো সময়ে, এটা কিন্তু আপনাকে রেকর্ডে রাখতে হবে। এই জন্য আপনাকে অবজারভেশন থাকতে হবে। ওয়াচফুল অবজারভেশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। আর সেকেন্ডলি হচ্ছে যে অনেকগুলো ভ্যাকসিন কিন্তু আপনার সিরিয়াস রিঅ্যাকশনও করে ফেলতে পারে, লাইক অ্যানাফাইল্যাক্সিস, রাইট? এবং অ্যানাফাইল্যাক্সিস যে কয়টা হয়েছে সেটাও কিন্তু রিপোর্ট হয়েছে একটা জামা পাবলিকেশন। যেটাই হয়ে থাকুক এটা ভালো মতো ওয়াচফুল অবজারভেশন করতে হবে, এবং প্রত্যেকটা ম্যানেজমেন্ট টুল আছে। আর একটা হলো যে ইফিকেসির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আমি ছোট্ট একটা জিনিস এখানে বলি যে ভ্যাকসিন হাতের কাছে যেটা পাবেন সেটা কেন নিবেন। যে একজন বলতেছে যে আমাকে ফাইজার ভ্যাকসিন দিতে হবে, আমাকে ফোনে বলে, কারণ ওটা 95% ইফিকেসি, আর অক্সফোর্ড আমি নিব না কারণ এটা 66% বলা হয়েছে। এখন মানুষজন আসলে কোনটুকু বুঝে এটাকে বলা খুব ডিফিকাল্ট। এখন ওরা মনে করে কি এই যে 95 বা কোনো সম্ভাবনাই থাকবে না তার ভাইরাস হওয়ার, এটা কিন্তু আসলে ভ্যাকসিন ইফিকেসির বিষয় না। ভ্যাকসিন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে দেওয়া হয়,
এবং সেটা হচ্ছে যে ওই সেটিং গুলাতে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এটা দেখানো হচ্ছে যে এই ভ্যাকসিনটা যদি 95% আপনার সম্ভাবনা থাকবে যে সফলতা দেখানোর একটা পপুলেশনে। কিন্তু যদি আবার ভেরিয়েন্ট চলে আসে, আপনি আপনার কন্টেক্সটে করলেন কিনা, এই উপজাতিতে করলেন কিনা, ওই মহাদেশে করলেন কিনা, এসব কিন্তু অনেক কিছু হয়নি। এই জন্য অক্সফোর্ড যে অ্যাস্ট্রাজেনেকা এটাও একটা এক্সেলেন্ট ভ্যাকসিন, কিন্তু যেটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আসলে এটাকে তখন ট্রায়াল দেওয়া হয়েছিল। এই জন্য ওগুলোকে দেখতে হবে যে এগুলা এই পার্সেন্টেজ দেখে দেখে যেন আমরা কনভিন্স না হয়। আরেকটা ইস্যু হচ্ছে যে মিক্স নিয়ে একটা কথা বলি, যে মিক্স ভ্যাকসিনের প্রথম দিকের প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছিল স্পেন, পরে ইউকে, এবং সবগুলাই কিন্তু ভালো রেজাল্ট। রেজাল্টের মধ্যে এমন ছিল অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ফলোড বাই ফাইজার, কিছু ছিল ফাইজার ফলোড বাই অ্যাস্ট্রাজেনেকা। এখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ফলোড বাই ফাইজার সেকেন্ড ডোজ, সেখানে ওরা দেখেছে যে অ্যারাউন্ড 14 থেকে 40 টাইমস পর্যন্ত অ্যান্টিবডি টাইটার বেশি আসতে পারে ডেভেলপমেন্ট। আর যখন ঠিক উল্টাটা করা হয়েছে তখন অ্যারাউন্ড 4 ফোল্ড বেশি রেঞ্জ ছিল। তাহলে এই জন্য অনেকে চুজ করবে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার পরে আমরা যেন ফাইজার ভ্যাকসিন মিক্সিং করতে পারি। মেনি কান্ট্রিজ গুলা অ্যাডপ্ট করেছে। কিন্তু যদি কোনো কান্ট্রির অনেক ধরনের ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে এবং যদি আপনার সাপ্লাই চেয়ে অনেক বেটার থাকে, তাহলে দেখবেন আতিক স্যার একটা সুন্দর কথা বলেছেন যে ম্যানুফ্যাকচারাররা চায় যে ওই ভ্যাকসিনেরই প্রথম এবং দ্বিতীয় ডোজ দিয়ে যেন কেউ ভ্যাকসিনেট হয়। তো সেই জন্য আমাদের কিন্তু আমরা মিক্স ভ্যাকসিন এখন পর্যন্ত ডিপ্লয়মেন্ট করিনি। যদি প্রয়োজন হয় তখন হয়তো তার সিদ্ধান্তটা সেভাবে আসবে। এখন পর্যন্ত যে ভ্যাকসিন দিয়ে ফার্স্ট ডোজটা দিবে সেই ভ্যাকসিন দিয়েই সেকেন্ড ডোজ দিবে। এখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার একটা গ্যাপ হয়ে গেছে আর কি 3 মাস 4 মাসের। কেউ কেউ চিন্তা করতে পারে আমার কি অ্যান্টিবডি চলে গেল কিনা। আপনি দেখবেন প্রথম দিকে যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা ছিল তখন বলছে যে ঠিক আছে অ্যান্টিবডি চলেই যাক, সমস্যা নেই, আমাদের তো সেল ইমিউনিটি আছে। সেল মেডিড ইমিউনিটি ভালো ভালো মেমোরি সেল তৈরি করবে, এক্সপোজার হলেই আবার সে অ্যান্টিবডি তৈরি করে ফেলতে পারবে। ওই জিনিসগুলো আমাদের অনেক কিছু অজানা অংশ আছে, কিন্তু এই অজানা অংশগুলাকে আমরা এখনই কেন যেন না বলে ফেলি যে আমরা বুঝে ফেলেছি। আমি বলবো যে লেটস ওয়েট এন্ড সি, কিন্তু কোনোটাই আসলে দিলে না। এই যে অনেকে আবার বুস্টার ভ্যাকসিন দিয়ে ফেলছে, এটারও দরকার আছে কিনা এটা ইস্যু। যেটা আতিক স্যার বলেছেন, দেখেন অ্যান্টিবডিও আমাদের বডিতে কিন্তু রিভলিউশনারি চেঞ্জ করতে পারে। এমন অ্যান্টিবডি আপনি চেঞ্জ করতে পারেন, মিউটেটিং অ্যান্টিবডি, যেটা আপনাকে এমন সলিড অ্যান্টিবডি লাইফ লং আপনার ভ্যাকসিন দরকার না হতে পারে এগেইনস্ট এনি কাইন্ড অফ করোনা। চিন্তা করেন রিভলিউশনারি থিং গুলা জানার কত কিছু বাকি আছে। এই জন্য এখনই আমরা ওই সিদ্ধান্তে চলে না আসি, একেবারে রিকমেন্ডেশন সিদ্ধান্তে না আসি। লেটস ওয়েট এন্ড অবজার্ভ এন্ড সি, আমরা ধীরে ধীরে জ্ঞানী হই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার ফর ইউর নাইস আনসার। মনে না করেন আমি কি এখন এক সেকেন্ড একটা কথা বলি, এটা একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে আমাদের যে কমিউনিটি লেভেলে একটা কোশ্চেন আছে, আমি জানি না ডক্টর নিশা এটা মিন করেছেন কিনা। প্রফেসর রবিদ আমিন স্যার অলরেডি খুব সুন্দর করে বলেছেন, কিন্তু আমি একটা কমিউনিটি লেভেলের একটা মজার কোশ্চেন মানে একটা জিনিস শেয়ার করি। যে মানুষের ভিতরে একটা ধারণা যে ভ্যাকসিন নেওয়ার পর তার যদি জ্বর হয়, ব্যথা হয়, সে যদি একদিন একটু ভুগে তাহলে হয়তো তার ভ্যাকসিনটা কাজ করছে এবং হয়তো তার প্রোটেকশনটা বেশি হবে। আর যার ভ্যাকসিন দেওয়ার পরে কোনো রিয়াকশন হচ্ছে না, কিছুই সে টের পাচ্ছে না, তাহলে কি তার ভ্যাকসিন কাজ করছে না? এই যে মানুষের ভিতরে একটা কনসার্ন। তো আমি এটা সবার কাছেই বলি যে এটা এইভাবে দেখা হয় নাই কখনোই। 15% shows some side effect, these are the side effect. প্রফেসর রবিদ আমিন স্যার যেটা বললেন এটা হচ্ছে সেই ব্যাপক আকারে যে সাইড ইফেক্ট, কিন্তু আরেকটা যে মাইনর সাইড ইফেক্ট গুলো আছে এর সাথে পরীক্ষাতে দেখা যায় না যে অ্যান্টিবডি লেভেলের কোনো তারতম্য রয়েছে ফেজ 2 ট্রায়ালে। সো আপনারা নিশ্চিত থাকতে পারেন রিঅ্যাকশন হোক আর না হোক ভ্যাকসিন এফিকেসি আমরা এক্সপেক্ট করি। আর 15% শুধুমাত্র শো করে এই ধরনের মাইনর সাইড ইফেক্ট, যেমন জ্বর, ব্যথা, ম্যালেজ, এই ধরনের। সরি আমি অ্যানসারটা এইভাবে দিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আপনার প্রশ্নোত্তরের জন্য। আমি এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ভ্যাকসিন আমাদের কোভিড-19 ম্যানেজমেন্ট বিষয়ক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার খানাবুল কালাম আজাদ স্যার। স্যার ঢাকা মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন। স্যার বর্তমানে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। স্যারকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে সময় উপহার দিয়েছেন। স্যারের প্রতি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের অল অ্যাবাউট কোভিড-19 ভ্যাকসিনের ব্যাপারে স্যারই প্রথম উদ্যোক্তা হিসেবে উদ্যোগ নিয়েছিলেন। ঈদের আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে চিকিৎসকদের গণ ডিমান্ড, একটা মাস পিপল একটা ডিমান্ড ছিল এই বিষয়ক অনেক আলোচনায়। স্যার আমাদেরকে আজকে সময় দিয়েছেন। স্যারের দেয়া প্রতিটি মিনিট আমাদের জেনেসিসের পক্ষ থেকে উপহার। জেনেসিস এটাকে উপহার হিসেবে দেখছে।
স্যারের কাছে কয়েকটি প্রশ্ন রেখে আমি স্যারের কথা শুনতে চাইবো। প্রশ্নগুলো হচ্ছে, ডক্টর মেইশাম প্রশ্ন করেছেন যে সিনোফার্ম বা কোভিশিল্ডের কোনো বুস্টার ডোজের কোনো ব্যাপার আছে কিনা, বা থার্ড ডোজ বা বুস্টার ডোজ নেয়ার কোনো ব্যাপার আছে কিনা। ডক্টর মিনহাস স্যার একটা প্রশ্ন করেছেন, একটা পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছেন, উনি কি ভ্যাকসিন নেবেন কিনা। ডক্টর সিরাজুস সালেকিন স্যার, উনি 84 ঢাকা মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্যার প্রশ্ন করেছেন ব্লাড গ্রুপের সাথে কোভিড ইনফেকশনের কোনো সম্পর্ক আছে কিনা। আমি অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যারকে রিকোয়েস্ট করছি স্যার এই প্রশ্নোত্তরের মাধ্যমে স্যারের মূল্যবান বক্তব্য আমাদেরকে প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। সবচেয়ে বড় কথা, আমাদের একজন জাতীয় শিক্ষক প্রফেসর আতিকুল হক এখানে আসেন, যিনি একাধারে এমন একজন ব্যক্তিত্ব যে তিনি তার মানে সাবজেক্টে যে দখল রাখেন, মানুষের প্রতি যে মমত্ব রাখেন। তো প্রফেসর আতিকুল হককে আমি এখানে অনেক ধন্যবাদ জানাই। তার বক্তব্য আমি মোহিত হয়ে শুনছিলাম যে তিনি কতগুলো বিষয় উল্লেখ করেছেন, এবং অনেকগুলো টেলিভিশন সাক্ষাৎকারেও প্রফেসর আতিকুল হক এই জাতিকে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। সেইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে কি করে আমরা এই ইনফেকশন গুলো প্রিভেন্ট করতে পারি। এমনও হয়েছে যে আমি জানি না, আমি আর স্যার একই টিভি চ্যানেলে দুইজন আলাদা আলাদা সাক্ষাৎকার দিয়েছি, তারপরে দেখি যে দুইজনের আমাদের একই সাথে সাক্ষাৎকার এই কোভিড ইনফেকশন প্রিভেনশনের জন্য আমরা খুব চেষ্টা করেছি। এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অন্যতম প্রফেসর রশিদা বেগম ম্যাডামকে আজকে আমি এখানে কাছে থেকে দেখলাম না, কি ম্যাডামের সাথে আগেও 2-1 বছর দেখা হয়েছে, এবং তার বক্তব্য এবং অত্যন্ত সুনির্দিষ্ট উপাত্তগুলো, এবং যেটা নিয়ে আমরা সংশয় ছিলাম গত 3 সপ্তাহ আগেও, আমি তখন আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমরা প্রেগন্যান্সি দিয়ে দেবো, যদিও আমেরিকাতে ফাইজার দাবি করছিল, ফাইজার তো অনেক রকম দাবি করে, ওই যে কমার্শিয়ালাইজেশনের ব্যাপারটা, এইটার জন্য অনেক সময় সন্দেহ থাকে আমরা যে পিয়ার রিভিউড জার্নাল গুলোতে এটা পাবলিকেশনটা কেমন। তো ম্যাডাম এখানে অনেক, এইটা যেটা আমাদের একটা স্বপ্ন ছিল, তো সেই জায়গাটায় ম্যাডামের আজকে উপস্থিতি এটা গুরুত্বপূর্ণ। প্রফেসর রবেদ আমিন যে ন্যাশনাল পলিসি এবং আমরা কি করতে যাচ্ছি এবং কি করব, কেন করব, এবং অনেক রকম কোয়েশ্চেন সেখানটায় আমরা প্রফেসর রবেদ আমিনের কাছে পেয়েছি, এবং অনেক কিছু সাইন্টিফিক ব্যাপারও যেগুলো আগামী দিনের চিন্তা থাকবে। বিশেষ করে যে আমরা যে এখন ভ্যাকসিন নিয়ে অনেক কথা বলি, এখানে যেরকম আমাদের অনেক পজিটিভ দিক রয়েছে, অনেক নেগেটিভ চিন্তা রয়েছে। এবং শেফিল্ড থেকে আমাদের ডক্টর খন্দকার, যিনি এর আগেও আমি মিটিং এ তার সাথে থেকেছি, এবং উনি চমৎকার করে অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করেন, এটা আমাদের জন্য খুবই উপকারী। এবং আমাদের আজকে যিনি স্পিকার ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান খান, এবং এটা একটা চমৎকার উপস্থাপনা, এবং এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন এবং এখানে বুস্টার সহ এবং মিক্সিং সহ অনেক তথ্য উপাত্তই আমাদের আশিক আমাদের এখানে দেখিয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এমন একটা প্রোগ্রাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে দুটো বিষয়, একটা হলো যে ভ্যাকসিন আমাদের নিয়ে যেটা, যে আমরা এই আজকের অনুষ্ঠানটা এবং এটা আজকে যারা উপস্থিত রয়েছেন পার্টিসিপেন্ট, তাদের একটা অত্যন্ত বড় ডিমান্ড ছিল। তো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার চমৎকার প্রশ্নের জন্য, এবং অনেকগুলো প্রশ্নের উত্তরই দেওয়া হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে আমাদের অনেক ইনফরমেশন এখনো আসবে, বিকজ আমরা সলিড যদি কোনো তথ্য দিতে চাই তাহলে আমাদের সেটা সম্পূর্ণ যাবে। এখন পর্যন্ত এইরকম ভ্যাকসিনের বিভিন্ন রকমের ট্রায়ালের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন আমাদের ফাইজার এবং মডার্না, তারা বেশি কাজ করছেন। আমরা জানি এফডিএ আমেরিকাতে তারা 3টা ভ্যাকসিনকে অ্যাপ্রুভ করেছেন, যে ফাইজার, মডার্না এবং জনসন। আর এনএইচএস ইউকে তে আরেকটি বেশি, অ্যাস্ট্রাজেনেকা সহ 4টি ভ্যাকসিন অ্যাপ্রুভ করেছে। আমাদের বাংলাদেশ স্পুটনিক সহ 7টা ভ্যাকসিন আমরা ডিজি দিয়ে অ্যাপ্রুভ করেছে। এটা আমাদের ইমার্জেন্সি ভ্যাকসিন লিস্টিং এর মধ্যে আমরা এটা করেছি। এটা কেন করেছি? আমাদের একটা হলো যে আমাদের তো ওই বাহুল্য নেই যে আমরা তৈরি করছি, যারা তৈরি করছে তারা তাদের মতো করে ওই জায়গাগুলো তারা ক্যাপচার করতে পারে। ইউরোপ একরকম করে ক্যাপচার করবে, আমেরিকা একরকম করে ক্যাপচার করবে, তারা তাদের ভ্যাকসিন রাখবে। এখানে অনেকগুলো প্রশ্ন এসছে যে এখনো আমাদের কিন্তু যে অনেকগুলো ব্যাপারে যে আমরা
এখনো কোভিশিল্ড এবং সাইনোফার্ম যেটা প্রশ্ন এসছে, তা আমরা জানি যে কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকার ব্র্যান্ড এবং এটা ইউকে তে ব্যবহৃত হয়েছে এবং ইউকে চিন্তা করছে যে আগামীতে হয়তোবা তাদের এখানে কি বলে বুস্টার লাগতে পারে। এখন বুস্টার কখন লাগবে, কিভাবে লাগবে, এটা একটা সময় বলে দেবে, কারণ আমরা জানি ইউকে তে কোভিশিল্ড সবাইকে দেওয়া হয়েছে। তো আমাদের মনে হয় যে, এবং আমরা যে কোভিশিল্ড নিয়ে যে পরিমাণ আমরা ধারণা পেয়েছি যে আমাদের ওখানে ইউকে ডক্টরদের প্রথম 4 সপ্তাহের মধ্যে যে ইমিউন রেসপন্স, তারপর 8 সপ্তাহে 12 সপ্তাহে প্রোগ্রেসিভলি ইনক্রিজ করেছে। এবং আমাদের বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে আমরা ইতিমধ্যে একটা স্টাডি কমপ্লিট হয়েছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির আন্ডারে। আমিও তার একজন স্যাম্পল সাবজেক্ট হিসেবে কাজ করেছি। আমার ফার্স্ট ডোজের পরে আমি ব্লাড দিয়েছি, সেকেন্ড ডোজের পরে দিয়েছি। আমি তো অ্যাস্ট্রাজেনেকারই দুটো ভ্যাকসিন নিয়েছি, অর্থাৎ কোভিশিল্ড নিয়েছি, এবং আমি দেখেছি যে আমার ফার্স্টের পরে আমার ইমিউন রেসপন্স 2.5 গুণের মতো বৃদ্ধি পেয়েছে ফার্স্টের পর সেকেন্ড। তো সেটা আমাদের জন্য, এবং আমাদের স্টাডি রিপোর্টে ঢাকা মেডিকেল কলেজে যেটুকু ইমিউনো সার্ভেলেন্স, সেখানে আমাদের 90% এর প্রোটেক্টিভ ইমিউনিটি আছে, 10% এর প্রোটেক্টিভ ইমিউনিটি নাই। তাহলে এইটা একটা কোভিশিল্ডের ব্যাপারে। সাইনোফার্মের ব্যাপারে আমরা এরা যে ক্লেম করছে যে এরা এরা আপনার কি বলে কত পার্সেন্ট, 79% এরা এফেক্টিভ, তো সেইটা কিন্তু কোনো পিয়ার রিভিউ জার্নালে আমরা পাই নাই। এটা চায়না ক্লেম করেছে, এবং চায়না অনেক রকম তাদের ক্লেম এটার মাধ্যমে সীমাবদ্ধ রেখেছে, এবং চায়না চাচ্ছে যে যত বেশি লোককে এটা ভ্যাকসিনেটেড করে দেবে সেটা তাদের জন্য ভালো। তো সাইনোফার্ম এবং সাইনোভ্যাক এর স্ট্রাকচার একই রকম, এবং আমরা জানি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার অনেকগুলো দেশই আপনার যেরকম আমরা মনে করি যে আমাদের কোন কোন দেশ ভ্যাকসিন অ্যাকসেপ্ট করলো সেটার একটা তালিকা রয়েছে, এবং আমরা জানি যে সবচেয়ে বেশি পৃথিবীতে কোভিশিল্ডকে অ্যাকসেপ্ট করেছে 142 কান্ট্রিজ। সো দিস ইজ ফর ইনফর্মিং এভরিবডি যে কোভিশিল্ড নিয়ে অনেকে সন্দেহ পোষণ করেন, কিন্তু কোভিশিল্ড কিন্তু 142, সেকেন্ড কিন্তু ফাইজার 99 কান্ট্রিজ, থার্ড হচ্ছে স্পুটনিক 68 কান্ট্রিজ, এবং আপনার এরপরে রয়েছে 50 সাইনোফার্ম, 50 মডার্না, এবং জনসন রয়েছে 46 কান্ট্রি। তাহলে দেখেন এটা এটা কিন্তু ব্যবহৃত হচ্ছে, এটা হলো মোটামুটি ভাবে একটা কোন কান্ট্রিতে কিরকম। এখন বুস্টার ডোজের ব্যাপারে অনেকে আগ্রহী হচ্ছে, যেটা প্রফেসর আতিকুল হক অত্যন্ত স্পষ্ট করে বললেন যে একবার হলো, দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বার মাইল্ড সিমটম, ভ্যাকসিনেটেড হলেন, তৃতীয়বার তিনি গিয়ে আবার ইনফেক্ট হয়ে আইসিইউতে মৃত্যুবরণ করেছেন। তাহলে এইরকম যদি কিছু কিছু ক্ষেত্রে হয়, তাহলে আমরা বলেছি 100% আপনাকে ডেথ এটা প্রিভেন্ট করতে পারবে না ভ্যাকসিন। আমরা ভ্যাকসিন আমাদেরকে ইনফেক্টেড হওয়া ঠেকাতে পারবে কিনা এটাও আমরা এখনো জানি না, এবং আমাদের কত কত কোন কোন জায়গায় কতটুকু সুরক্ষা দেবে, আমাদের সিমটম কতখানি হবে, আমাদের আপনার কি বলে আইসিইউ লাগবে কিনা এবং ডেথ লাগবে কিনা, এখানে ডক্টর আশিক অত্যন্ত চমৎকার করে কতগুলো তথ্য দিয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে আগামীতে আমাদের ইমিউনো সার্ভেলেন্স একটা দরকার, আমাদের প্রোটেক্টিভ ইমিউনিটি কেমন রয়েছে, অ্যান্টিবডিটা আমাদের হয়তো দেখা লাগবে। এই অ্যান্টিবডি দেখে আমরা একটা হিসাব করতে পারি যে আমাদের বুস্টার দেওয়ার সময় কখন লাগবে। তবে আমাদের এখন পর্যন্ত রিকমেন্ডেশন হচ্ছে অ্যাটলিস্ট আগামী 6 মাস যারা ভ্যাকসিন নিয়েছে তাদের 6 মাসের মধ্যে এটা হয়তো লাগবে না। আর হু এখনো বুস্টার ডোজটা রিকমেন্ড করছে না, কিন্তু কোন কোন দেশ তারা তাদের ভ্যাকসিন অনেক জমা হয়ে রয়েছে, তারা মনে করছে যে তারা ওই জমানো ভ্যাকসিন থেকে তারা বুস্টার দেবে, হয়তো আমাদের লাগবে। কিন্তু প্রফেসর সৈয়দ আতিকুল্লাহ কারেক্টলি কথা বলেছেন যে আমাদের যদি ওইরকম হয় যে প্রোটেক্টিভ ইমিউনিটি এরকম যদি বছরে বছরে এটা বেড়ে যায়, তাহলে হয়তো বা আমাদের লাইফ লং ইমিউনিটি আসতেও পারে। এটার জন্য আমাদের আরো কিছু সময় দরকার। এই জন্য বুস্টার ডোজের ব্যাপারে আমরা মনে করি যে তার জন্যই একই কথা বলবো আমরা, যে এখনো আমাদের ওইভাবে তথ্য উপাত্ত নাই। 2 নম্বর হলো যে যিনি কিমোথেরাপি নিচ্ছেন তার ইমিউনোসাপ্রেশন রয়েছে। কিমোথেরাপি এবং ইমিউনোসাপ্রেসিভ থেরাপি প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যার উনি প্রত্যেকদিন এই যে ইমিউনোথেরাপি, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি এটা প্রত্যেকদিন দিচ্ছেন। একজন পেশেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিস, সে মেথোট্রেক্সেট পাচ্ছে মনে করেন, আবার আপনার ক্যান্সারের পেশেন্ট ক্যান্সারের ইমিউনোথেরাপি পাচ্ছে। তাহলে কিন্তু আমাদের যেটা কথা হলো যে আমরা যদি আমরা বলি
যে কোভিড এর জন্য যেরকম বলা হয়েছে যে টসিলিজুমেব যদি ব্যবহার করে তাহলে 90 ডেজ পরে তাকে ভ্যাকসিনটা নিতে বলা হয়েছে। তা আমাদের এখানে আমরা বলেছি যে কেমোথেরাপি নিলে তার কেমোথেরাপি শেষ হওয়ার পরে তিনি ভ্যাকসিনটা নিতে পারবেন। এটা হলো আমাদের এখন রিকমেন্ডেশন। আর 3 নম্বর, ব্লাড গ্রুপের সাথে কোন রকম আপনার ভ্যাকসিনের কার্যকারিতা অকার্যকারিতা এটা রয়েছে এরকম আমরা কখনো দেখিনি। অর্থাৎ ব্লাড গ্রুপের কোন রকম ইনফ্লুয়েন্স ভ্যাকসিনের উপরে নাই এবং কার্যকারিতার উপরেও নাই। তো আমি এইটুকুন শুধু বলবো যে কটা প্রশ্ন আমরা পেয়েছিলাম রাত অনেক পেয়েছে, আমাকে আবার আরেকটা সাক্ষাৎকারে রাত 12টায় যেতে হবে। তো আমি আমার এই শ্রদ্ধ শিক্ষকদের যারা এখানে ছিলেন এবং এত চমৎকার উপস্থাপনা এবং জেনেসিস এরকম বিখ্যাত ব্যক্তিদের এখানে নিয়ে আসতে পেরেছেন, এই জন্য জেনেসিসকে ধন্যবাদ দিই। কামালের চমৎকার উপস্থাপনা এবং যারা শুনলেন প্রশ্ন করলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জেনেসিসের আজকের প্রোগ্রামে শত ব্যস্ততার মাঝখানে উপস্থিত হওয়ার জন্য স্যারের প্রতি অসামান্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেনেসিস পরিবার, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমি এই পর্যায়ে কিছু প্রশ্ন আছে, আমাদের বিজ্ঞ শ্রোতা বৃন্দ প্রশ্ন করেছেন। একজন প্রশ্ন করেছেন সৈয়দ আতিকুল হক স্যারের প্রতি, পোস্ট ভ্যাকসিন অ্যানাফাইলেকটিক শক, একটা পেশেন্ট পোস্ট ভ্যাকসিন অ্যানাফাইলেকটিক শক 12 ঘন্টা পর বা 18 ঘন্টা পর ডেভেলপ করেছে, বা যখনই ডেভেলপ করুক কিভাবে আমরা ম্যানেজ করবো এই পেশেন্টকে, এটা একটা প্রশ্ন ছিল। আরেকটা হচ্ছে পোস্ট ভ্যাকসিন হাইপার সমনোলেন্স। আরেকটা প্রশ্ন ছিল, একটা পেশেন্ট মাল্টিপল কোমরবিডিটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, সিকিউরিটি স্টেজ 5 অন ডায়ালিসিস, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, পেশেন্ট ওল্ড স্ট্রোক, তাকে কি ভ্যাকসিন দেওয়া যাবে কিনা? আমি শ্রদ্ধেয় আতিকুল হক স্যারকে এই প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্লিজ স্যার। অনেক ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে পোস্ট ভ্যাকসিন অ্যানাফাইলেক্সিসের কথা যেটা বলেছি, পোস্ট ভ্যাকসিন অ্যানাফাইলেক্সিসটা দেখা গেছে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনেই বেশি দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা বা অন্যান্য গুলোতে অতটা পাওয়া যায়নি কিন্তু। এবং ফাইজার এবং মডার্নার ক্ষেত্রেও বলা হচ্ছে যে সেখানে পলিথাইলিন গ্লাইকল একটা ব্যবহার করা হয় ওইটার বাহক হিসাবে আর কি। ওই যে ন্যানো লাইপোজোম তৈরি করা হয়, সেই লাইপোজোমের একটা কম্পোনেন্ট হচ্ছে পলিথাইলিন গ্লাইকল, এবং এটা হচ্ছে পলিথাইলিন গ্লাইকলের কারণে। এখন এই পলিথাইলিন গ্লাইকলটা সচরাচর যারা আগেও কোনো কারণে পলিথাইলিন গ্লাইকল ব্যবহার করেছে, যেমন আমাদের দেশে কিছু কিছু ওষুধ পাওয়া যায়, আমার গোটা পৃথিবীতেই পেগিলেটেড ইন্টারফেরন, তারপরে পেগিলেটেড ইরিথ্রোপয়েটিন, তারপরে আরো পাওয়া যায় পেগিলেটেড আমাদের অ্যান্টি টিএনএফ, আমাদের রিমেটিক প্র্যাকটিসও আছে। তা এই ধরনের যারা ব্যবহার করার পরে যাদের অ্যালার্জি হয়েছে তাদের ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের এই ফাইজার আর মডার্না ছাড়া বাকিগুলোতে এমনটা পাওয়া যায় না, কিন্তু যদিও পাওয়া যায় আমাদের তৈরি থাকতে হবে যে পৃথিবীর কোথাও না হলে আমাদেরও হতে পারে। এখানে হয়তো এমনও হতে পারে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পরে অ্যানাফাইলেকটিক রিয়াকশনটা আমাদের দেশে আমরা প্রথম পাচ্ছি, এটা হতে পারে। এবং সেই ক্ষেত্রে অ্যানাফাইলেকটিক রিয়াকশনে আমরা যেই চিকিৎসা সচরাচর দিয়ে থাকি, যেমন এর জন্য কিন্তু প্রধান চিকিৎসা হচ্ছে অ্যাড্রিনালিন। আমাদের অ্যাড্রিনালিনটা তাৎক্ষণিকভাবে অবশ্যই দিতে হবে, এবং অ্যাড্রিনালিনের পাশাপাশি ক্ষেত্র বিশেষে আমাদের কখনো কখনো কারো কারো জন্য আমাদের অ্যান্টিহিস্টামিন, যদি প্রেশার বেশি ফল করে এবং আমাদের অ্যাড্রিনালিন দিয়ে যদি কাজ হচ্ছে না, তখন আমরা আইভি ফ্লুইড এবং ভেসোপ্রেসর এজেন্ট আমরা ব্যবহার করতে পারবো, এবং ক্ষেত্র বিশেষে আমরা গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করতে পারবো। যদি মানে শক ছাড়া অন্যান্য যেই জিনিস, যেই লক্ষণগুলো অ্যানাফাইলেক্সিসের হয় সেগুলোর জন্য কখনো কখনো আমরা স্টেরয়েড ব্যবহার করতে পারবো। কিন্তু অ্যানাফাইলেকটিক রিয়াকশনের যদি মৃদুচ্চ যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু কি মেডিসিন হচ্ছে অ্যাড্রিনালিন, এটা আমাদের দিতে হবে। এটা গেল 1 নাম্বার প্রশ্নের উত্তর। আমি অবশ্যই বলবো এখানে প্রফেসর খান আবুল কালাম আজাদ, প্রফেসর রোবেদ আমিন আশিক যে আমাদের বক্তব্যটা রাখলো, এবং মানে খন্দকার আকরাম, আমি আশা করি তারা আমার উত্তরটাকে সাপ্লিমেন্ট করে আরো সমৃদ্ধ উত্তর দিতে পারবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা ছিল হাইপারসমনোলেন্স। হাইপারসমনোলেন্সটা অবশ্যই একটা রিকগনাইজ পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছুর, এবং এই হাইপারসমনোলেন্সটা সময়ের সাথে সাথে আপনা আপনি কেটে যায়, তার জন্য আসলে আলাদা কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। যদিও যেই রোগী, যদি কোনো রোগীর জন্য হাইপারসমনোলেন্সটা সমস্যা সৃষ্টি করে তার দৈনন্দিন কার্যকলাপে,
আমরা বলতে পারি যে সকালে তিনি কফি খাবেন কিংবা চা খাবেন বেশি করে, এইসব করে তিনি হাইপারসোমনিয়াসটা কাটাতে পারেন। 3 নম্বর প্রশ্নটা একটা ভালো প্রশ্ন, যে ওই ধরনের কোমরবিডিটিস থাকলে তারা ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এবং এক্ষেত্রে আমরা বলবো যে কোমরবিডিটিস থাকলে তাদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে, যেটা আমি আমার প্রথম বক্তব্যে বলেছিলাম, যাদের এই কোমরবিডিটি গুলো কিন্তু সিভিয়ার কোভিডেরও রিস্ক ফ্যাক্টরস, কাজেই যাদের কোমরবিডিটি আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তি দিতে হবে। যেমন যদি টিকার সাপ্লাই কম থাকে তাহলে কিন্তু যে কোনো সরকার প্রথমেই বলে যে ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স এন্ড দোজ উইথ কোমরবিডিটিস, তাদের এই দুটা গ্রুপকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। কাজেই কোমরবিডিটি থাকলে তাদেরকে আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হবে, এবং তাদেরকে কোমরবিডিটির কারণে কিন্তু টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ার কোনোই যুক্তি নাই। আমি ট্রায়ালের বাইরে যেও বলছি, ট্রায়াল ছাড়া আমাদের কিন্তু আরেকটা পদ্ধতি আছে সঠিক সত্যে পৌঁছানো, যেটাকে বলা হয় রেশনালিস্টিক। ট্রায়াল হচ্ছে এম্পিরিক্যাল, আর আমরা যখন যুক্তির মাধ্যমে, প্যাথোফিজিওলজির মাধ্যমে যখন আমরা একটা জিনিস দাবি করব, তখন সেটা হচ্ছে রেশনালিস্টিক। আমাদের এই যে কোমরবিডিটির কারণে অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া হবে, তার কোনো রেশনালিস্টিক ব্যাখ্যাও কিন্তু নাই, আমরা তাদেরকে আশ্বস্ত করব। এবং এখানে আরেকটা প্রশ্ন এসেছে যে মানে আমাদের যারা ইমিউনোসাপ্রেস রোগী, যে ইমিউনোসাপ্রেস রোগীদের জন্য আমাদের ইমিউনোসাপ্রেস কন্ডিশনটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি বাড়ায় না। ইমিউনোসাপ্রেস স্টেটটা ভ্যাকসিনের ইমিউনোজেনিক রেসপন্স বা প্রোটেক্টিভ ইমিউনিটিকে হ্রাস করতে পারে, কমাতে পারে, কিন্তু সাইড ইফেক্ট কোনোভাবেই বাড়াবে না। এবং এটা ঠিক যে প্রোটেক্টিভ ইমিউনিটি হ্রাস করতে পারে এই চিন্তা করে আমরা ভ্যাকসিন দেব না, এটা কিন্তু ভুল। আমাদের তাদেরকে আরো ভ্যাকসিন দিতে হবে। আমি আপনাদের এই প্রসঙ্গে আরেকটা বিষয় জানাতে পারি, কিছুদিন আগে আমেরিকার একটা ট্রায়ালের রেজাল্ট প্রকাশিত হয়েছে, যে যারা কিডনি ট্রান্সপ্ল্যান্ট রেসিপিয়েন্ট তাদেরকে 2 ডোজের জায়গায় 2 ডোজের পরে যথেষ্ট রেসপন্স ছিল না, মানে ইমিউনোজেনিসিটি যথেষ্ট ছিল না, কিন্তু তাদের একটা অংশকে তারা ট্রায়াল ভিত্তিতে 3য় ডোজ দিয়েছিল, এবং দেখা গেছে 3য় ডোজের পর যাদের নর্মাল ইমিউনিটি, তাদের 2 ডোজে যে রেসপন্স, কিডনি ট্রান্সপ্ল্যান্ট রেসিপিয়েন্টদের 3 ডোজের পরে সেই একই রেসপন্স পাওয়া গেছে। তার মানে যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদেরকে কিন্তু এমনকি আমাদের তাদের বাড়তি একটা, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনকে তো আমরা এড়াতে পারবোই না, ওই ইমিউনোসাপ্রেসড স্টেট বলে ভ্যাকসিন দেব না সেই কথা চিন্তাই করতে পারবো না। বরং আমাদের সরকার যদি সেই পলিসি নিয়ে থাকেন, আমাদের সরকারের পলিসিটাও চিন্তা করতে হবে, এবং সরকার তো নানান সীমাবদ্ধতাকে বিবেচনা করেই কিন্তু সরকারের সিদ্ধান্তগুলো নিতে হয়। তার কাজেই সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ইমিউনো কম্প্রোমাইজড হোস্টদেরকে আমাদের বাড়তি একটা ডোজ দেওয়ার চিন্তা করতে হতে পারে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, অত্যন্ত সুন্দর আনসার দেওয়ার জন্য। স্যার আতিকুল হক স্যার, স্যার যদি আমাকে একটু পারমিশন দেন স্যার, আমি একটা কথা স্যার আমি একটু অ্যাড করবো স্যার, স্যার যদি পারমিশন দেন স্যার। সিকিডি পেশেন্টের ক্ষেত্রে স্যার যেটা আমরা স্যার আমাদের ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট গুলো থাকে, এই পেশেন্টদেরকে কিন্তু স্যার আমরা যখন হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দেই, আপনি যে কথাটা বললেন স্যার সেটাই স্যার, আমরা কিন্তু ডাবল ডোজ ভ্যাকসিনেশন দিই পেশেন্টদেরকে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার সময় ইমিউনিটিটা ভালোর জন্য। এবং এখন কিন্তু স্যার আমাদের অলরেডি আপনি যে কথাটা বলেছেন স্যার সেটি রেজ ধরে বলছি, আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজের নেফ্রোলজি ডিপার্টমেন্টে আমাদের একটা অনগোয়িং স্টাডি হচ্ছে, যে আমাদের যে পেশেন্ট গুলো ক্রনিক কিডনি ডিজিজের আছে এবং যারা হিমোডায়ালিসিস মেন্টালিস হিমোডায়ালিসিসে আছেন, তাদেরকে আমরা ডাবল ডোজ দেওয়া দরকার আছে কিনা ইনিশিয়ালি, বুস্টার ডোজ না, আমরা অন্যদের চেয়ে ডাবল ডোজ দিব কিনা, হ্যাপাটাইটিস বি ভাইরাসে যেমন আমরা ডাবল ডোজ দিই, এই ক্ষেত্রে ডাবল ডোজ দেওয়া যাবে কিনা, বা ইমিউনোপ্রোটেকশনকে ইনিশিয়ালি ডাবল ডোজ দেওয়া দরকার আছে কিনা, সেই ব্যাপারে একটা স্টাডি আমাদের এখানে অনগোয়িং আছে, এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইনস্টিটিউটে এটা স্টাডি পর্যায়ে আছে যে তাদেরকে ডাবল ডোজ দেওয়া যায় কিনা ইমিউনিটি আরো বুস্ট আপ করার জন্য ফর দ্য ভেরি বিগিনিং। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আমি আশিকের বক্তব্যটাকে একটু ক্লিয়ার করব, কেউ কেউ হয়তো নাও বুঝতে পারেন। ও কিন্তু এখানে ডাবল ডোজ বলতে বোঝাচ্ছে যেই অ্যামাউন্ট, যেই পরিমাণ দেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণ দেওয়া, ডোজ দুটা না আর কি, তাই তো আশিক, ঠিক না? জি স্যার, এক্স্যাক্টলি এটাই স্যার। মানে হেপাটাইটিস বিও যেমন ডবল পরিমাণে দেওয়া হয়। ঠিক আছে, ওকে, অনেক ধন্যবাদ। এবং আমি খুবই আনন্দিত যে তোমরা এই রিসার্চটা আন্ডারটেক করেছো, কারণ আমার এই ব্যাপারে একটা খেদ, কখনো কখনো একটা অভিমানের মাত্রাও নিয়ে ফেলে। আমার মনে হয় যে এই ভ্যাকসিনকে কেন্দ্র করে নানান রকম রিসার্চের সুযোগ আমাদের ছিল, কিন্তু সুযোগগুলো আমরা নিচ্ছি না। যেমন মিক্স অ্যান্ড ম্যাচের রিসার্চ কিন্তু আমরা করতে পারতাম, অ্যাস্ট্রাজেনেকার পরে মডার্না দেওয়া যায় কিনা সেই রিসার্চটা আমরা কিন্তু করতে পারতাম, কিন্তু আমাদের এখানে নীতি নির্ধারণীতে যারা আছেন
তারা কেন জানি সরকারকে হয়তো কনভিন্স করতে পারছেন না, বা সেই হারে রিসার্চ আমাদের হচ্ছে না। রিসার্চের উর্বর জমি তৈরি হয়েছে, কিন্তু রিসার্চ সেই হারে হচ্ছে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি এই পর্যায়ে আসলে অনেক প্রশ্ন আসতেছে অলরেডি। আমি রবীন্দ্র স্যারের প্রতি আমি দুটি যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট, উনি অ্যান্টিভাইরাল থেরাপি পাচ্ছেন, উনি কি ভ্যাকসিন নিতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন ছিল। আরেকজন প্রশ্ন করেছেন অ্যাবসলিউট বা রিলেটিভ কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা এই কোভিড-19 ভ্যাকসিনের। শ্রদ্ধেয় রবিদ আমিন কামাল স্যার, শ্রদ্ধেয় রবিদ আমিন স্যারের জন্য স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যারের আরেকটা প্রশ্ন ছিল যে কোভিড ভ্যাকসিন কি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন করতে পারে কিনা, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন করতে পারে কিনা স্যার? কি রবিদ আমিন কি চলে গেছে কিনা? কামাল ভাই, স্যার মনে হয় নেই নেই। আসলে সময়টা গভীর রাত তো, স্যার যদি স্যার কিছু মনে না করলে স্যার চলে গেছে। স্যার যদি কিছু মনে না করেন স্যার আনসার যদি দিয়ে দিতেন। একজন হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তি অ্যান্টিভাইরাল পাচ্ছেন, হেপাটাইটিস তিনি অবশ্যই ভ্যাকসিন নিতে পারবেন, কারণ হেপাটাইটিস বির চিকিৎসায় যেগুলি ব্যবহার করা হয় সেগুলো ওই মানে আমাদের যে জেনারেল ইমিউনিটি তাতে কোনো ইন্টারফেয়ার করে না, তার কাজেই অবশ্যই তারা ভ্যাকসিনটা নিতে পারবেন এবং নেওয়া উচিত। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। 2 নম্বরটা ছিল যে কোভিড ভ্যাকসিনের কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। কন্ট্রাইন্ডিকেশন বেসিক্যালি কন্ট্রাইন্ডিকেশন একটাই, যে যদি ভ্যাকসিনের কোনো ইনগ্রেডিয়েন্টে অ্যালার্জি যদি থেকে থাকে, এবং আমরা জানি যে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আমাদের জানা আছে, এবং অনেকগুলো ইনগ্রেডিয়েন্টই কখন কখন কোথায় ব্যবহার করা হয় তাও আমাদের জানা আছে। আর আরেকটা হচ্ছে এখন পর্যন্ত 12 বছরের নিচে রিকমেন্ড করা হয়নি, কাজেই 12 বছরের নিচে আমরা এখনো দেব না। যদিও সিডিসির পক্ষ থেকে কিন্তু একটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে আগামী জানুয়ারি থেকে 6 মাসের ঊর্ধ্বে সকল শিশুর জন্যই সম্ভবত রিকমেন্ড করা হবে। আর আরেকটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, যেটা এটা তো অবশ্যই যে আমরা যেটা বললাম যে পোস্ট ভ্যাকসিন যে ইয়ে হয় মানে কি বলে থ্রম্বোসাইটোপেনিক কোয়াগুলোপ্যাথি, থ্রম্বোসিস যেটা ওই হিপিটের মতন যেটা হয়, তার পার্ট হিসাবে বিভিন্ন জায়গায় থ্রম্বোসিস হতে পারে, এবং তার অংশ হিসাবে মানে সেন্ট্রাল রেটিনাল ভেইনেও কিন্তু অক্লুশন হওয়াটা থিওরিটিক্যালি সম্ভব। তবে এটাও তো নিশ্চয়ই আমি বলবো যে সবাই জানেন এই যে ভিপিট, তার ইনসিডেন্স কিন্তু 1 মিলিয়নে 4, মানে 2.5 লক্ষ জনের মধ্যে মাত্র 1 জনের হয়। কাজেই এই জিনিসটা আমাদেরকে ভীত করতে পারবে না। সাইড এফেক্টের ঝুঁকির তুলনায় উপকারের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি, কাজে আমাদের উপকারটা অবশ্যই নিতে হবে, এই সাইড এফেক্টে ভয় না। তবে একটা জিনিস ঠিক যে আমাদের ওই ভ্যাকসিন দেওয়ার পরে একজন রোগীকে ফলো আপ করতে হবে। যে কোনো কমপ্লেইন হলে, মানে যারা বিশেষ করে যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাচ্ছেন, কোনো কমপ্লেইন হলে কোনো জায়গার ভেনাস কিংবা আর্টেরিয়াল থ্রম্বোসিস সেই কমপ্লেইনটাকে মানে উৎপাদন করতে পারে কিনা, কমপ্লেইনটা সৃষ্টি করতে পারে কিনা, এটা আমাদের চিন্তা করে অবশ্যই দেখতে হবে। যেমন কারো যদি ভিরাল ব্লারিং যদি হয়, তাহলে আমাদের রেটিনাল আর্টেরিয়াল কিংবা ভেনাস থ্রম্বোসিসের চিন্তা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে একটা ইনফরমেশন অ্যাড করি আতিক স্যার, যদি কিছু মনে না করেন। সেটা হচ্ছে সেকেন্ড ডোজ যেটা রিসেন্টলি পাওয়া গেল ইউকের একটা স্টাডিতে, যে আমরা তো অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিয়ে ভয় পাই যে এই যে থ্রম্বোসাইটোপেনিয়া, তারপরে যে সেন্ট্রাল ভেনাস থ্রম্বোসিস, এই সমস্ত যে প্রবলেমগুলো সেরিব্রোভাস্কুলার সেরিব্রাল ভাস্কুলার যে থ্রম্বোসিসের এই ইভেন্টগুলা, এমনি তো এটা রেয়ার। স্যার যেটা বললেন যে অ্যাকচুয়ালি 250,000-এ একজন থাকতে পারে,
সেটা আরো কমে গেছে, প্রায় অর্ধেকেরও কমে গেছে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে। তার মানে প্রথম ডোজের যে ইভেন্টগুলো আমরা দেখেছি ওটা তো রেয়ার ছিলই, দ্বিতীয় ডোজ নিতে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য কথা হচ্ছে যে কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে এই যে রেয়ার ইফেক্ট, সাইড ইফেক্ট, এটা আরো রেয়ার হয়ে গেছে। তার মানে এখন প্রায় প্রায় 2-3 মিলিয়নে একজনের হতে পারে। সো এটা আমাদের জন্য আসলে কিন্তু একটা অ্যাসিওরেন্স যে আমরা এতে ভয় না পেয়ে ভ্যাকসিনটা নেই। আমি নিজে কিন্তু অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন নিয়েছি, সো আমার তো কিছু হয়নি, খুব কম রেয়ার সাইড ইফেক্ট থাকে, তবে এটা আরো রেয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। যদি এরকম সম্ভাবনা থাকি সেই 1 মিলিয়ন বা 2.5 মিলিয়নের মধ্যে আমি যদি হই, তা আমার জন্য তো 100%। সে এই ফিলিংস থেকে আমরা কনকমিটেন্ট নো মলিকুলার হেপারিন দেওয়া যায় কিনা ভ্যাকসিনের সাথে? এটা সম্পূর্ণ উল্টা। এখানে হেপারিন এবং হেপারিনের মানে প্রোডাক্ট কিছুই দেওয়া যাবে না এখানে। মানে আসলে দিতে হয় একটা ফন্ডাপারিনক্স একটা আছে আর কি, একটা মানে একটা নতুন ইয়ে আর কি, ওই যে আমরা বলি যে ওরাল নিউ ওরাল ইনহিবিটর 10A ইনহিবিটর। হ্যাঁ, ওই ফন্ডাপারিনক্সটা দেওয়াটা রিকমেন্ড করা আছে, কিন্তু সেই পেশেন্ট যার হচ্ছে যদি কোনো কারণে হেপারিন বা লো মলিকুলার হেপারিন যদি পেতে থাকেন সেটা বন্ধ করতে হবে, ওইটা বন্ধ করাটা হচ্ছে প্রথম কাজ। থ্যাংক ইউ সো মাচ শ্রদ্ধেয় বিজ্ঞ শিক্ষক মন্ডলী, দেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে, প্রিয় চিকিৎসকদের পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধেয় মেন্টর প্যানেলের পক্ষ থেকে, আমাদের আজকের এক্সপার্ট প্যানেলিস্টদের প্রতি, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর প্রতি, অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ স্যার, অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার, অধ্যাপক ডাক্তার রুবেদ আমিন স্যার, অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম এবং ডক্টর বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হওয়া আমাদের অত্যন্ত বিজ্ঞ ডক্টর খন্দকার মেহেদি আকরাম স্যারের প্রতি অসামান্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পর্যায়ে কনক্লুডিং সেশন এবং ভোট অফ থ্যাঙ্কস দিবেন আমাদের জেনেসিসের প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্টরের অনারারি ডিরেক্টর, গভর্নমেন্ট এমপ্লয়িজ হসপিটাল ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাক্তার মুহিবুর রহমান রাফে স্যার। আমি ডাক্তার মুহিবুর রহমান রাফে স্যারকে ভোট অফ থ্যাঙ্কস এন্ড কনক্লুডিং সেশনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আমি ডাক্তার কামাল আপনাদের সাথে ছিলাম, ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল প্রাণবন্ত অ্যাঙ্করিং এর জন্য। এখানে শেষ মুহূর্তে, শেষ প্রান্তে এখন বলবো মধ্যরাত 12টা 4 মিনিট বাজছে, সুতরাং কথা বলার সময় আসলে না, এখন সময় বিদায় নেওয়ার। আমি জাস্ট 1 মিনিট একটু সময় নেব সবার কাছ থেকে বিদায় নেওয়ার আগে, যেহেতু ফর্মালি আমাকে এখানে আহ্বান করা হয়েছে। তো কোভিড আসলে আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এটা সত্য। আমাদের আপনজন থেকে শুরু করে আমাদের অর্থনীতি, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের স্টাডি লাইফ, ট্রেনিং সেশন, অনেক কিছু যেমন নিয়েছে, এর মধ্যে যা দিয়েছে তার মধ্যে আজকের এই অনলাইন ইউনিভার্সিটির প্রোগ্রাম একটি অনন্য। আমি বলবো যে কোভিড এর কারণেই আজকে আমাদের এই অনলাইন ইউনিভার্সিটির প্ল্যাটফর্মে এক ঝাঁক তারকার সম্মিলন ঘটেছে। আমরা নিজেদেরকে অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিশেষ করে বিদেশ থেকে খন্দকার আকরাম আমার একান্ত শ্রদ্ধাভাজন। আমি সরাসরি স্যারের সান্নিধ্য পেয়েছি। সৈয়দ আতিকুল হক আমার একান্ত শ্রদ্ধাভাজন, প্রফেসর রাশিদা ম্যাডাম, প্রফেসর রুবেদ আমিন এবং আজকে আমাদের শ্রদ্ধা আজাদ স্যার, এবং আজকে বিশেষ করে প্রেজেন্টার ডাক্তার আশিকুর রহমান অসামান্য এবং চমৎকার একটি সেশন উপহার দিয়েছেন। আমি অন্তঃস্থল থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং আমার শুভকামনা জানাই। আজকে যারা দীর্ঘ সময় ধরে এই চমৎকার এবং বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে এত সমৃদ্ধ এবং সব দিক কভার করা একটি প্রোগ্রাম, আমি অনেকগুলো প্রোগ্রামে অংশ নিয়েছি, কিন্তু আজকের এই প্রোগ্রামটি আমার কাছে একদিক থেকে অনন্য মনে হচ্ছে। আমার কাছে মনে হয় আজকের এই প্রোগ্রামটি একটা রেফারেন্স হিসাবে কাজ করবে, কারণ আমরা যেখানে গিয়ে আটকে যাই এবং সমাধান যে শ্রদ্ধেয় মানুষদের কাছে খুঁজি, তারা আজকে এই প্রোগ্রামে ছিলেন। এবং আমার মনে হয় যে যে কেউ কোভিড ভ্যাকসিন নিয়ে যদি জানতে চান, আমরা এই ভিডিওটা অনলাইনে শেয়ার করব এবং তারা এখান থেকে সম্যক ধারণা অর্জন করতে পারবেন।
সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। জেনেসিস এর জন্য দোয়া করবেন। এটা সম্পূর্ণ অনলাইন ইউনিভার্সিটি একটা অলাভজনক প্রজেক্ট। আমরা বাংলাদেশের মেডিকেল কমিউনিটিকে একাডেমিক বন্ধনে আবদ্ধ করে এক্সেলেন্স এবং স্কিল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম। আমরা সামনের দিনে আরো চমৎকার প্রোগ্রাম নিয়ে আসবো। ডেঙ্গু নিয়েও কিছু কথা আসছে, আশা করছি আগামীতে নতুন কিছু নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত আজকে শেষ করছি। জেনেসিস পরিবারের পক্ষ থেকে সবার জন্য আবারও শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভরাত্রি।